দেখো, যখন আমরা কোনো কিছু কিনতে যাই, যেমন ধরো তুমি কোনো মোবাইল ফোন কিনতে গেলে তখন তার মধ্যে থেকে কিছু স্যালিয়েন্ট ফিচার্স থাকে। যেমন কোনো মোবাইলের র্যাম কিছু ভালো হয়, কারোর ক্যামেরা ভালো হয়, ঠিক আছে, কারোর কি হয়, কারোর অ্যান্ড্রয়েড ভার্সন হয়, আপগ্রেডেড হয়, বা আইফোন হয়, সেরকম সবারই কিছু ফিচার্স থাকে। সেই রকম ফিচার্স, কিছু রকম ফিচার্স আমাদের কনস্টিটিউশনের মধ্যেও আছে, যে কনস্টিটিউশনের যে ফিচার্সগুলো দিয়ে আমরা কনস্টিটিউশনকে চিনতে পারি যে এটা ইন্ডিয়ারই কনস্টিটিউশন। মানে ইন্ডিয়ার কনস্টিটিউশনে কিছু বিশেষত্ব আছে যেটা দিয়ে আমরা কি করব, আমরা যে বুঝতে পারবো যে এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে বিবরণ করা যাবে। সেই সব জিনিসগুলো নিয়ে আজকের এই চ্যাপ্টার। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ লক্ষ্মীকান্তের 3য় নম্বর চ্যাপ্টার, যেখানে স্যালিয়েন্ট ফিচার্স অফ দি কনস্টিটিউশন, এই নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে অনেক কিছু কোশ্চেন আসে, কারণ এই চ্যাপ্টার যে মেন জিনিস আছে না, যে কোন বড়, মানে কোথা থেকে বড় করা হয়েছে, সেই একটা জিনিস এই চ্যাপ্টারে আসে। এই চ্যাপ্টারে শিডিউলের ইয়েগুলো আছে, শিডিউল যেটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় সেটা আছে। আর কি আছে, আর এই চ্যাপ্টার একটা জিস্ট আছে, জিস্ট একটা আছে, পুরো কনস্টিটিউশনের জিস্ট এই চ্যাপ্টারের মধ্যে একটা পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই স্যালিয়েন্ট ফিচার্সের মধ্যে কি কি আছে। ইন্ডিয়ার স্যালিয়েন্ট ফিচার্সের মধ্যে সবচেয়ে প্রথম যেটা স্যালিয়েন্ট ফিচার্স আছে, সেটা স্যালিয়েন্ট ফিচার্স আগে দেখো কিছু এখানে বিবরণ দিয়েছে যে স্যালিয়েন্ট ফিচার্সের আগে কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছিল যেগুলো ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে যদি আমি ভালো করে বলি, দেখো আমাদের প্রথম কি হলো, 1950-তে 26 জানুয়ারি কনস্টিটিউশন কী হলো, এনফোর্স হলো। ওকে, কনস্টিটিউশন এনফোর্স হলো। এরপরে কি হলো, এনফোর্স হওয়ার পরে তো বিভিন্ন রকম অ্যামেন্ডমেন্ট চলতে থাকলো, মানে যখন যেটাকে অবস্থা বুঝলো সেই হিসাবে তারা অ্যামেন্ডমেন্ট করলো। সবচেয়ে মেন যদি 50-এর পরে একটা জিনিস আসে, সেটা এলো কোথায়, 1973-তে কী এলো, কেশবানন্দ ভারতী কেস, কেশবানন্দ ভারতী কেস। ওকে, এইটার মধ্যে কি বললো, এইটার মধ্যে বললো যে বেসিক স্ট্রাকচার ডক্টরিনের কনসেপ্ট নিয়ে এলো। এটা আমরা পরবর্তীকালে দেখব যে এটার সম্বন্ধে ডিটেলস বেসিক স্ট্রাকচার ডক্টরিনটা কী, সেই সব নিয়ে আমরা পরবর্তী দেখব। কিন্তু এটা তুমি বুঝতে পারো, যদি তোমাকে একটা ছোটোখাটোভাবে যেন ওভারভিউ দেওয়া হয়, এটা কনস্টিটিউশনে কিন্তু ইনবিল্ট থাকে না, এটাকে সুপ্রিম কোর্ট তার নিজস্ব পাওয়ার দিয়ে, ওই যে রিভিউ করার পাওয়ার দিয়ে এটাকে ইনভেন্ট করেছিল বেসিক স্ট্রাকচার ডক্টরিন। এই ডক্টরিনে বলা হয়েছে যে এটা বেসিক স্ট্রাকচার, মানে যেটা কি বলবো, একটা মূল জিনিস কনস্টিটিউশনের, সেইটাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না পার্লামেন্টে কোন আর্টিকেলের মাধ্যমে করতে পারে, পার্লামেন্ট আর্টিকেল 368-এর মাধ্যমে যে কোনো জিনিসকে অ্যামেন্ডমেন্ট করতে পারে। কিন্তু এই যে বেসিক স্ট্রাকচার আছে, মূল যেটা জিনিস আছে, সেই জিনিসটাকে কিন্তু কোনোভাবেই অ্যামেন্ড করতে পারবে না। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এটা হলো সবচেয়ে প্রথম জিনিস, যে কনস্টিটিউশনের পরে প্রথম খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার ডক্টরিন। তারপরে কি হলো, তারপরে একটা এলো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে কী বলা হয়, মিনি কনস্টিটিউশনও বলা হয়। কেন বলা হয়, কারণ এটাতে একটা হিউজ রকমের চেঞ্জ হয়েছিল, সমস্ত কিছু রকমের চেঞ্জ হয়েছিল। কিছু জায়গাতে তোমার ডিপিএসপিতে চেঞ্জ করেছিল, তারপরে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করেছিল, তারপর আলাদা আরও অনেক কিছু, যেখানে ওই যে আমাদের যে সেন্ট্রাল লিস্ট, কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট আছে, মানে হচ্ছে ইউনিয়ন আর স্টেটের মধ্যে যে রিলেশনশিপ আছে, মানে ইউনিয়ন আর স্টেটের মধ্যে যে রিলেশনশিপ আছে, সেইখানেতে কিছু চেঞ্জ করেছিল। মানে এটা একটা প্রচুর রকমের চেঞ্জ করেছিল, যার জন্য এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা ইন্দিরা গান্ধীর আমলে পাস হয়েছিল 1976-এ। ওকে, তারপরে এলো 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সবচেয়ে কি না, 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে এমার্জেন্সি হয়েছিল না, যে এমার্জেন্সি 1975-এ যে এমার্জেন্সি হয়েছে, সেই এমার্জেন্সি আর যাতে ভবিষ্যতে মানে অকারণে এমার্জেন্সি না করতে পারে, সেই জন্য কিছু সেফগার্ড দিয়েছিল। আর কি করেছিল, সেফগার্ড ছাড়া আর সবচেয়ে মেন যেটা ইম্পর্ট্যান্ট, রাইট টু প্রপার্টি,
রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইট থেকে হাটিয়ে দিয়েছিল। ওকে, রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইট থেকে হাটিয়ে দিয়ে এটাকে কী করলো, কনস্টিটিউশনাল রাইট করেছিল, কনস্টিটিউশনাল রাইট। ওকে, এইগুলো সম্বন্ধে আমরা পরবর্তীকালে দেখব যখন ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টার দেখব, কিন্তু মেন জিনিস এইগুলো একটা হয়েছিল, তুমি ধরে রাখতে পারো। মেন জিনিস হলো, এবারে চলো তাহলে স্যালিয়েন্ট ফিচার্সগুলো দেখা যায় কী কী। স্যালিয়েন্ট ফিচার্সের মধ্যে সবচেয়ে প্রথম যেটা স্যালিয়েন্ট ফিচার্স আছে সেটা হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। ঠিক আছে, লেন্দিয়েস্ট। এবারে লেন্দিয়েস্ট কেন, লেন্দিয়েস্ট হওয়ার পেছনে যেটা মেন কারণ কিছু তো অবশ্যই আছে, কিন্তু লেন্দিয়েস্ট হওয়ার আগেও একটা জিনিস দেখতে হবে, যখন আমাদের কনস্টিটিউশন অরিজিনালি এসেছিলো না, অরিজিনালি তখনই একটা প্রিএম্বেল ছিল, 395টা আর্টিকেল ছিল, আর 8টা শিডিউল ছিল। ওকে, 8টা শিডিউল ছিল। এবারে এখন পর্যন্ত অনেক আর্টিকেল পরবর্তীকালে অ্যাড হয়েছে, যেমন তুমি দেখতে পারো এখন 12টা শিডিউল আছে। ওকে, 470টা আর্টিকেল আছে, প্রিএম্বেল একটা আছে, এগুলো হয়েছে। তাছাড়া কি হয়েছে, 4টে পার্ট অ্যাড হয়েছে, 4টে পার্ট অ্যাড হয়েছে, 4টে শিডিউল অ্যাড হয়েছে, আর একটা পার্ট ডিলিট হয়েছে। ওকে, একটা পার্ট ডিলিট হয়েছে। তাহলে তোমাদের যদি এটাকে আমি পরিষ্কারভাবে বোঝাতে চাই, তাহলে দেখো, পরিষ্কারভাবে বোঝাতে চাইলে তোমাদের আমি যেটা বলছি, অ্যাড হয়েছে কী কী, অ্যাড হয়েছে যদি দেখো তুমি, অ্যাড হয়েছে 4টে পার্ট, 4টে পার্ট অ্যাড হয়েছে। 4টে পার্ট কী কী, পার্ট 4A কী আছে এটাতে, ফান্ডামেন্টাল ডিউটি। ওকে, পার্ট 9A কী আছে এটাতে, পার্ট 9A-তে আছে আমাদের, পার্ট 9A-তে আছে পঞ্চায়েত, কোপোর্ট, এটা আছে মিউনিসিপ্যালিটিস। পার্ট 9A 9B, ওকে, এটা আছে কোঅপারেটিভ সোসাইটি। আর একটা পার্ট 14A কী আছে আমি সেটা আমিও নিজেও জানি না, কারণ এটা অত ইম্পর্টেন্ট নয় বলে আমিও জানি না। ওকে, পার্ট 9, 9A, 9B এগুলো হচ্ছে আছে। ওকে, এগুলো হয়ে গেলে অ্যাড হয়েছে। এবারে 4টে শিডিউল অ্যাড হয়েছে, যদি তুমি দেখো 4টে শিডিউল, শিডিউল 9-এ কী আছে, শিডিউল 9-এ আছে কিছু এমন কিছু অ্যাক্ট আছে যেগুলোকে কী না, ওই 1951-এর মাধ্যমে এটা অ্যাড হয়েছিল। 1951-এ ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা অ্যাড করা হয়েছিল। ওকে, শিডিউল 10, 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 1985-এ, এটা আছে কি না, এটা আছে ডিফেকশন জিনিসটা সম্বন্ধে আমরা পরে ডিটেলসে জানবো। তুমি এটা জেনে রাখতে পারো যে ডিফেকশন মানে হচ্ছে যখন একটা কোনো লিডার অন্য একটা নিজে যে পার্টি থেকে ইলেক্ট হয় সেই পার্টিতে যদি সেই পার্টিতে মানে না দাঁড়িয়ে যদি অন্য একটা পার্টিতে যদি করে, পার্টিতে জয়েন করে, সেই রকম টাইমেতে ডিফেকশানটা লাগু হয়। আর কি আছে পার্ট 11 আছে পঞ্চায়েত। আর শিডিউল 12 আছে মিউনিসিপ্যালিটি। ওকে, এই 4টে অ্যাড হয়েছে নতুন। এবারে কিছু জিনিস ডিলিট হয়েছে, ডিলিটটা মনে রাখবে একটা, ডিলিটের মধ্যে কী হয়েছে, ডিলিটের মধ্যে হয়েছে পার্ট 7 ডিলিট হয়েছে। ওকে, একটাই জিনিস ডিলিট হয়েছে, পার্ট 7। ওকে, বোঝাতে পারলাম। তাহলে 4টে কী হয়েছে, 4টে পার্ট অ্যাড হয়েছে, 4টে পার্ট অ্যাড হয়েছে, একটা পার্ট ডিলিট হয়েছে, ওকে, আর 4টে শিডিউল অ্যাড হয়েছে, ওকে, 4টে পার্ট আর 4টে শিডিউল অ্যাড হয়েছে, একটা পার্ট যেটা হচ্ছে পার্ট 7 সেটা হচ্ছে ডিলিট হয়েছে। ওকে, এবারে চলো যাওয়া যাক এখানেতে, এই জিনিসগুলো হয়েছে। এবারে তুমি বলবে যে এত যে ইন্ডিয়ার মানে এত বড় কেন কনস্টিটিউশন হয়েছে। এত বড় কনস্টিটিউশনের একটা মেন কারণ যে 4টে ফ্যাক্টর, এখানে লক্ষ্মীকান্তের হিসাবে 4টে ফ্যাক্টর বলেছে। 4টে ফ্যাক্টরের মধ্যে হচ্ছে একটা ফ্যাক্টর, যদি দেখা যায় একটা ফ্যাক্টর হচ্ছে কি আছে, একটা ফ্যাক্টর আছে তো লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া, কারণ ইন্ডিয়া লার্জ জিওগ্রাফি। ওকে, লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, ইন্ডিয়ার এই একটা কাজ করছে। ওকে, 2 নম্বরে কী আছে, 2 নম্বরে আছে হিস্টোরিক্যাল একটা ফ্যাক্টর করেছে। হিস্টোরিক্যাল ফ্যাক্টর কি না, কারণ তোমাদের যখন প্রথম চ্যাপ্টার পড়েছিলাম তখন কি হয়েছে, আমি বলেছিলাম যে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে সবচেয়ে মেন জিনিস, যেখান থেকে ম্যাক্সিমাম জিনিস বড় করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। 1935 একটা নিজেই বড় ছিল,
তাহলে সেখান থেকে যখন কপি করা হবে অবভিয়াসলি বড়ই হবে, সেটা একটা কারণ। আর কি কারণ আছে? আর কারণটা আছে যে একটাই কনস্টিটিউশন, সিঙ্গেল কনস্টিটিউশন কার জন্যে? সেন্টারের জন্য সিঙ্গেল হচ্ছে, একই হচ্ছে, আর স্টেটের জন্য একই হচ্ছে। সেই জন্য একটা সেন্টারের জন্য আলাদা আলাদা রুল হচ্ছে, যদি স্টেটের জন্য আলাদা। তুমি যদি দেখো সেন্টারের জন্য কি আছে, সেন্টারের জন্য আছে পার্ট 5, স্টেটের জন্য আছে পার্ট 6, ঠিক আছে। এই জন্য একটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কি আছে? এবারে সেন্টার স্টেট রিলেশন আছে, এইগুলোর জন্য একটা বড় হয়ে হচ্ছে। আর কি আছে? আর একবার দেখবে 4 নম্বরে আছে যে লিগ্যাল, মানে হচ্ছে তুমি এটাকে তুমি পাতি বাংলায় বলতে পারো অ্যাডভোকেট প্রচুর ছিল, অ্যাডভোকেট বা লয়ার, এদের প্রচুর রমদমা ছিল যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তো এরা বেশি থাকলে কী হবে না, কোনো একটা ল বানালো, তার একটা খুঁত বার করে দিল, সেটাকে আবার বানানোর জন্য আবার একটা ল বানানো হলো, আবার একটা কোনো অ্যামেন্ডমেন্ট করা হলো, বা আবার একটা কোনো আর্টিকেল ডালা হলো। সেই জন্য এই রকমভাবে বড় হয়ে গেছে। এই 4টে মেন জিনিস আছে যার জন্য হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এতটা লার্জ। ওকে, এবারে তারপরের আরও কী আছে? তারপরে আর যদি দেখো তুমি যে ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস মানে কি? ভেরিয়াস সোর্সেস মানে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন আছে না, সেটা সমস্ত রকমের পৃথিবীতে যত ভালো রকম সেই টাইমে যত কনস্টিটিউশন ছিল, মানে ওয়ার্ল্ড বেসিসে যত রকমের ভালো কনস্টিটিউশনে ভালো কিছু ছিল না, সবগুলোকে বড় করেছে, সবগুলোকে বড় করার জন্য এ হয়েছে। সেই জন্য তুমি দেখবে যে অনেক সময় কি বলে না, দেখো র্যাঙ্কস অল নোন কনস্টিটিউশন অফ দি ওয়ার্ল্ড, এটা হচ্ছে কে বলেছিল? বি.আর. আম্বেদকর বলেছিল। এটা কিন্তু অনেক সময় এতে আসে, মানে ওই কী বলে ওইটাকে, MCQ তো এটা আসে। এটা বি.আর. আম্বেদকর বলেছিল যে কনস্টিটিউশনকে র্যানস্যাক করেছে, মানে হচ্ছে ছিনিয়ে এনে যত যে বেস্ট কনস্টিটিউশন আছে সেগুলো থেকে ছিনিয়ে এনে আমাদের একে দিয়েছে। ওকে, এবারে বাকি জিনিসগুলো অত ডিটেলসে পড়ার দরকার নেই, কারণ পড়ার দরকার নেই হচ্ছে যে আমাদের পরবর্তীকালে আমরা দেখব যে সমস্ত কিছু আমরা ধীরে ধীরে পড়তে জানবো, ধীরে ধীরে আমরা সেটা পড়ব। যেমন তুমি দেখবে আমাদের যে ফিলোসফিক্যাল পার্ট অফ দি কনস্টিটিউশন কোথায়, ফিলোসফি মানে মেন জিনিস কোথায় আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আর একটা হচ্ছে ডিপিএসপি। ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি দুটো মিলিয়ে কী হচ্ছে, আমাদের কনস্টিটিউশনের যে ফিলোসফি আছে সেটাকে করেছে। এগুলো আমরা পরবর্তীকালে সমস্ত কিছু দেখব, এখন থেকে অত চাপ নেওয়ার দরকার নেই, কারণ এইখানে জাস্ট জিস্ট করে দিয়েছে, মেন জিনিস হচ্ছে ভেতরেতে আছে। ওকে, তারপরে বলছে যে আমাদের কনস্টিটিউশন ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি কেন? কারণ কিছু কনস্টিটিউশনের আর্টিকেল আছে যেগুলোকে চেঞ্জ করতে গেলে খুব, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রসেসটা হচ্ছে খুব টাফ। যেমন একটা হচ্ছে তো স্পেশাল মেজরিটি দরকার কোথায়? স্পেশাল মেজরিটি দরকার পার্লামেন্টে। ওকে, স্পেশাল মেজরিটি দরকার পার্লামেন্টে। আবার কি দরকার হয়? আবার হচ্ছে হাফ স্টেটেরও কিন্তু হচ্ছে সিম্পল মেজরিটি দরকার হয়। এরকম কি আছে? এরকম যদি একটা তুমি বলো, এরকম একটা আছে 7th শিডিউল, ওকে, 4th শিডিউল। এই জিনিসগুলো যখন চেঞ্জ করতে যাবে তখন স্পেশাল মেজরিটি দরকার হচ্ছে পার্লামেন্টের, আর আবার হাফ অফ দ্য স্টেটের কী হচ্ছে সিম্পল মেজরিটি দরকার হচ্ছে, মানে একটা তোমার রিজিডিটি ব্যাপার চলে আসছে, টাফ ব্যাপার। আবার ফ্লেক্সিবিলিটিও আছে। ফ্লেক্সিবিলিটি কোথায় আছে? কোথায় না, কিছু অ্যাক্ট আছে যেগুলো কি করে না, যখন সেন্টার বা পার্লামেন্ট কি করে নিজের ইচ্ছাতেই চেঞ্জ করতে পারে, মানে হচ্ছে সিম্পল মেজরিটিতেই চেঞ্জ করতে পারে, আর যেখানে কোনো স্টেটের দরকার পড়ে না। যেমন এক্সাম্পল দিলে একটা হচ্ছে তো ওই যে স্টেটের বাউন্ডারি, সেটা পার্লামেন্ট চাইলে সিম্পল মেজরিটিতে করতে পারে। ওকে, তারপরে সিটিজেনশিপ, তারপরে যে পার্লামেন্টের যে মানে মেম্বার আছে, মানে এমপি যারা আছে তাদের স্যালারি, এই জিনিসগুলো কি না, এই জিনিসগুলো সেন্টার নিজের ইচ্ছাতে সিম্পল মেজরিটির মাধ্যমেই করতে পারে, মানে স্টেটের কোনো রোলের দরকার পড়ে না। সেই জন্য ফ্লেক্সিবিলিটি আছে, মানে যখন একটা সেন্টারে কি হয়, যখন একটা কোনো পলিটিক্যাল পার্টির মেজরিটি থাকে, সে চাইলে কনস্টিটিউশনে অনেক কিছুই চেঞ্জ করতে পারে। কিন্তু তোমাদের এইখানে একটা জেনে রাখতে হবে, যেইগুলো কি হয় সিম্পল মেজরিটিতে হয় না, সিম্পল মেজরিটিতে সেইগুলো কিন্তু আর্টিকেল 368-এর আন্ডারে
আর্টিকেল 368-এর আন্ডারে কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হিসাবে গ্রাহ্য করা হয় না। ওকে, আর্টিকেল 368-র আন্ডারে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সেগুলোই হয় যেগুলো কিনা কী হয়, যেগুলোর জন্য হচ্ছে স্পেশাল মেজরিটির দরকার হয়। স্পেশাল মেজরিটির দরকার হয় মানে তুমি দেখবে যে কিছুদিন আগে আমাদের পাস হলো না 106 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, যেটা কি হলো ওমেন রিজার্ভেশন বিল দিল, সেটা কিন্তু এই এফেক্টিভ মানে ওই স্পেশাল মেজরিটি আর্টিকেল 368-এর আন্ডারে পাস হয়েছে। আর আমাদের এখনও পর্যন্ত 106টা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে যদি এই আর্টিকেল 368-এর আন্ডারে ধরা হয়। বাকি সিম্পল মেজরিটিগুলো অ্যামেন্ডমেন্ট যদিও, কিন্তু এই আর্টিকেল 368-এর আন্ডারে কিন্তু এগুলো অ্যামেন্ডমেন্ট না, সেগুলো হচ্ছে অন্য সিম্পল মেজরিটিতে অ্যামেন্ডমেন্ট হয়। ওকে, সেই জন্য তুমি যখন সার্চ করবে না, তুমি দেখবে কিছু জায়গায় 106 পাবে, আবার কিছু জায়গায় এইটা হয়ে যাবে 130 বা 140 হয়ে যাবে, তার মানে দুটো আলাদা আলাদা। কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে আমাদের এইটা ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আর্টিকেল 368-এর আন্ডারে যে অ্যামেন্ডমেন্টগুলো হচ্ছে সেইগুলো আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বাকিগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না। ওকে, এটা হলো। এবার চলো নেক্সট প্রভিশনে দেখা যাক, বোঝাতে পারলাম আশা করি। এবারে হচ্ছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। এটার মানে কি? ফেডারেল সিস্টেম মানে হচ্ছে ধরো একটা সেন্টার থাকবে, একটা স্টেট থাকবে, তারা কি করবে, তারা নিজের এরিয়াতে নিজের শাসন করবে, তারা নিজেদের মধ্যে পাওয়ার শেয়ার করবে। যেমন তুমি আমাদের সিস্টেমটা ফেডারেল সিস্টেম কেন না, আমাদের 7th শিডিউলটা যখন তুমি পড়বে না, তখন ওই পাওয়ারের ডিস্ট্রিবিউশনের লিস্ট করা আছে, যে কার কি পাওয়ার সেটা হচ্ছে লিস্ট করা আছে। সেটার জন্য হচ্ছে আমাদের সিস্টেম হচ্ছে ফেডারেল সিস্টেম। ওকে, এবারে ফেডারেল সিস্টেম যখন, তাহলে ইউনিটারি বায়াস কী করে হচ্ছে? ইউনিটারি বায়াস মানে তুমি যখনই দেখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, যখনই সেন্টার আর স্টেটের মধ্যে, ধরো দুজনের মধ্যেই পাওয়ার আছে কিছু, এইটা দেখো সেন্টারের মধ্যে পাওয়ার আছে বা স্টেটের মধ্যে পাওয়ার আছে, তাহলে কি করবে, দুজনই এই যে এরিয়াটা আছে কিছু পাওয়ার আছে, যে দুজনেই ল বানাতে পারে, যে এটা কনকারেন্ট লিস্ট আছে, এটা ধরো কনকারেন্ট লিস্ট, তাহলে কি হবে, দুজনেই তো চাইবে যে তার নিজের শক্তিটা দেখাতে, কিন্তু তখনই সেন্টার আর স্টেটের মধ্যে লড়াই হবে না কোনো কিছু এই পাওয়ার সম্বন্ধে নিয়ে, তাহলে সেইখানেতে কিন্তু সেন্টারে জেতার চান্সটা ম্যাক্সিমাম থাকে, পসিবিলিটিটা। সেই জন্য একটা হচ্ছে কি সেন্টার স্ট্রং, আর একটা মেন যেখানে এটা বলার পেছনে কারণ স্টেটের যে বাউন্ডারি আছে না, সেই স্টেটের বাউন্ডারিটাও কিন্তু সেন্টার চাইলে চেঞ্জ করে যেতে পারে উইদাউট দি পারমিশন অফ স্টেট। মানে আমাদের সেন্টারটা তুমি যখন এর পরের চ্যাপ্টার পড়বে, আর্টিকেল 1 কি বলছে, ইন্ডিয়া দ্যাট ইজ কি হলো এটা, বলছে ইন্ডিয়া, আমাদের আর্টিকেল 1 বলছে, যে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট। ওকে, ইউনিয়ন অফ স্টেট বলেছে, কারণ এটা একটা ইউনিয়ন অফ স্টেট বলার একটাই কারণ হচ্ছে যে মানে সেন্টার আছে, সেন্টার যখন চাইবে তখনই হচ্ছে স্টেটের বাউন্ডারি চেঞ্জ করবে। সেন্টার হচ্ছে ইনডেস্ট্রাক্টেবল, মানে সেন্টারকে কোনো দিন ভাঙতে পারবে না, কিন্তু স্টেট হচ্ছে আমাদের ডিস্ট্রাক্টেবল, মানে স্টেটের বাউন্ডারি যখন ইচ্ছা সেন্টার চাইলে চেঞ্জ করতে পারে, সেটা চেঞ্জ করবে না তার কারণ আলাদা, কিন্তু চাইলে করতে পারে। সেই জন্য হচ্ছে কি, যে স্টেটের পাওয়ারটা হচ্ছে লিমিটেড, সেন্টারের পাওয়ার হচ্ছে আনলিমিটেড। কিন্তু এইটা কখন হয়, এটা কিছু সিচুয়েশন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, সেন্টার তার নিজের জায়গার কাজ করে, স্টেট তার নিজের জায়গায় কাজ করে, সেই জন্য তারা হচ্ছে ফেডারেল স্টেট, মানে ফেডারেল তাদের মধ্যে রিলেশন। কিন্তু কিছু সময় সেন্টার স্টেটের সমস্ত অধিকার নিয়ে নিতে পারে। এইরকম 5 রকম সিচুয়েশান আছে, সেই 5 রকম সিচুয়েশানে যেটা স্টেটের ওপর ল বানাতে পারে, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে পড়ব। যেমন তুমি যখন রাজ্যসভা কোনো রেজলিউশন পাস করে, বা প্রেসিডেন্ট রুল, বা
যখন তোমার প্রেসিডেন্ট, যখন তোমার ন্যাশনাল এমার্জেন্সি চলে বা কোনো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের জন্য চলে, সেই রকম টাইমে কী হয়, স্টেটের যে কোনো সাবজেক্টের ওপর সেন্টার চাইলে ল বানাতে পারে, কিন্তু স্টেট কোনো দিনও কোনো পজিশানেতেই সেন্টারের কোনো জিনিসে ল বানাতে পারবে না। সেই জন্য কী বলা হয়, যে সেই জন্যই এটা বলেছে যে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। আর এইটা আমরা কোথা থেকে নিয়েছি, এটা আমরা নিয়েছি কানাডা মডেল থেকে, কানাডা থেকে। ওকে, ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াসটা আমরা নিয়েছি কানাডা মডেল থেকে, হয়ে গেল। কিন্তু ফেডারেল সিস্টেম মানে হচ্ছে ওই দুটো যেটা বললাম তোমাদের, ওই পাওয়ার শেয়ার করে, সেটাই হচ্ছে ফেডারেল সিস্টেম। ওকে, সেই জন্য আমাদের ফেডারেল সিস্টেমটাকে অনেক সময় কী বলা হয়, কোয়াসি ফেডারেল। কোয়াসি ফেডারেল সিস্টেম মানে পুরোপুরি ফেডারেল না, ফেডারেলের মতো কিছুটা। ওকে, সেই জন্য তুমি এটা দেখবে যে অনেকেই অনেক কিছু বলেছে ফেডারেল সিস্টেমে। কেসি যেমন হচ্ছে কোয়াসি ফেডারেল বা কেসিওয়ের, বার্গেনিং ফেডারেলিজমও বলা হয়, কোঅপারেটিভ ফেডারেলিজমও বলা হয়। ওকে, ফেডারেলিজম উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, এইসব বলা হয়। এবারে আমাদের দেখতে হবে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, তারপরের ফিচার্স হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এবার তোমার মনে হতে পারে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট মানে কি। দেখো, পার্লামেন্টারি দু রকমের গভর্নমেন্ট হয়, যেগুলো ডেমোক্রেসি যেখানে আছে না, এটা তোমাদের আমি ওইখানে বোঝাচ্ছি, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। দেখো, ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসি যেখানে আছে, ডেমোক্রেসির মধ্যে দুটো হয়, একটা হচ্ছে পার্লামেন্টারি আর একটা হচ্ছে প্রেসিডেন্সি মডেল। ওকে, দুটো ডেমোক্রেসির মধ্যে মানে হচ্ছে দুটো সিচুয়েশানে কী হয়, যে পিপিল শ্রেষ্ঠ, মানে পিপিলের কথাই শেষ কথা, পিপিলই হচ্ছে মেন জিনিস। দুটো মডেল আছে। এবারে দুটো মডেলে কী হয়, প্রেসিডেন্সি মডেলে আমরা নর্মালি কী দেখি, যে পিপিল ভোট দিল, ভোট দিয়ে কিছু লোককে চুজ করে, পিপিল কিছু লোককে চুজ করে, সেই লোক যে শাসন করে। ওকে, এইটা একটা হচ্ছে পার্লামেন্টারি মডেল, কিন্তু এইটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি, মানে ডাইরেক্ট ডেমোক্রেসি না। এগুলোও আমরা পরবর্তীকালে পড়বো, যেটা আমাদের পিএমএল চ্যাপ্টার আছে সেখানে পড়বো। কিন্তু এইখানেতে আমরা যেটা জানতে হবে, পার্লামেন্টারি সিস্টেম আর প্রেসিডেন্সি সিস্টেম। প্রেসিডেন্সি সিস্টেমে কী হয়, দেখো সব জায়গাতে কী হয়, দুটো হাউস থাকে। ওকে, মেনলি যেখানে দেখা যায় যে একটা হচ্ছে লোয়ার হাউস, যেমন আমাদের এইখানেতে বলছে, ইন্ডিয়ার ক্ষেত্রে বলছে লোকসভা, আর একটা হচ্ছে আপার হাউস, যেটাকে কি ইন্ডিয়াতে বলছে রাজ্যসভা। এইখান থেকে কি হয়, কিছু মিনিস্টার থাকে, কাউন্সিল অফ মিনিস্টার যেটাকে বলা হয়, কাউন্সিল অফ মিনিস্টার কী হয়, পার্লামেন্টারি সিস্টেমে কী হয়, কাউন্সিল অফ মিনিস্টার তার অ্যাক্টের জন্য এই লোয়ার হাউসের কাছে মানে রেসপন্সিবল থাকে। মানে কি, লোয়ার হাউস যখন চাইবে, লোয়ার হাউস চাইলে পার্লামেন্টারি এই যে কাউন্সিল অফ মিনিস্টার আছে না, কাউন্সিল অফ মিনিস্টারকে মানে বের করে দিতে পারে, যেটাকে বলা হয় বার করে তাড়িয়ে দিতে পারে। ওকে, নো কনফিডেন্স মোশনের মাধ্যমে তাড়িয়ে দিতে পারে। কিন্তু প্রেসিডেন্সিতে কী হয়, প্রেসিডেন্সিতে এই যে কাউন্সিল অফ মিনিস্টারের সঙ্গে হাউসের কোনো রকমের সম্পর্ক থাকে না, দুটো পুরোপুরি আলাদা হয়। মানে প্রেসিডেন্ট তার নিজস্ব লোককে চুজ করে, যেমন যেটা আমেরিকাতে হয়, প্রেসিডেন্ট নিজের লোককে চুজ করে সে শাসন চালায়। আর এই ইন্ডিয়ার যে পার্লামেন্টারি সিস্টেম, এখানে কী হয়, লোয়ার হাউসের যে মেজরিটি পার্টি, সেখান থেকে সেখান থেকে প্রাইম মিনিস্টার চুজ হয়। প্রাইম মিনিস্টার এই যে লোয়ার হাউসের যে মেম্বার, সেইখান থেকে কী করবে, সেখান থেকে মেম্বার চুজ করবে কাউন্সিল অফ মিনিস্টারের জন্য, যারা দেশকে চালাবে। আর যারা কি হয়, তাদের কাজকর্মের জন্য লোয়ার হাউসের কাছেই মানে সীমাবদ্ধ থাকে, লোয়ার হাউসের কাছে রেসপন্সিবল থাকে। লোয়ার হাউস যখন ইচ্ছা চাইবে তখন কাউন্সিল অফ মিনিস্টারকে বার করে দিতে পারবে। কিন্তু প্রেসিডেন্সি মডেলেও বার করতে পারে, কিন্তু সেটা প্রচুর রকমের একটা টাফ ব্যাপার হয়ে যায়। মানে কি হয়, পার্লামেন্টারি সিস্টেমে এই যে কাউন্সিল অফ মিনিস্টার বলো বা এক্সিকিউটিভ, কাউন্সিল অফ মিনিস্টারকে আমরা কী বলতে পারি, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ দুটো একসঙ্গে কাজ করে। এই যে যারা করে না হাউস, এটা হচ্ছে লেজিসলেটিভের পার্ট, লেজিসলেচারের পার্ট, আর এই যে কাউন্সিল অফ মিনিস্টারটা এক্সিকিউটিভের পার্ট। ঠিক আছে, তাহলে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ কী করে, একসঙ্গে কাজ করে পার্লামেন্টারি মডেলে। আর প্রেসিডেন্সি মডেলে কী হয়, লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ আলাদা আলাদাভাবে কাজ করে, সেপারেশনে কাজ করে। ওকে, বোঝাতে পারলাম। এগুলো সম্বন্ধে পরে আরও ভালো করে জানবো, যে এক একটা করে জানবো, এটা শুধুমাত্র জিস্টের জন্যে। পার্লামেন্টারি সিস্টেমে কী হয়, পার্লামেন্টারি সিস্টেমে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ কী হয়, কোঅপারেশন করে চালায়। আর প্রেসিডেন্সি মডেলে কিন্তু সেপারেশন হয়,
পার্লামেন্টারি মডেলটাকে আরও কী হয়, পার্লামেন্টারি মডেলটাকে আরও বলা হয় ওয়েস্টমিনিস্টার মডেল। ওয়েস্টমিনিস্টার মডেল কেন বলা হয়, কারণ এটা হচ্ছে ব্রিটেনের, ওয়েস্টমিনিস্টার থেকে এসেছে, ব্রিটেন থেকে এই কনসেপ্টটা এসেছে। ব্রিটেনের মডেল বলা হয় রেসপন্সিবল, কারণ ওই যে বললাম না লোকসভার কাছে রেসপন্সিবল থাকে, সেই জন্য রেসপন্সিবল বলা হয়। ক্যাবিনেট গভর্নমেন্ট বলা হয়, ক্যাবিনেটের গভর্নমেন্ট মানে হচ্ছে যেটা কাউন্সিল অফ মিনিস্টারের যেটা মেন বডি, কাউন্সিল অফ মিনিস্টার যদি এইটা হয়, ক্যাবিনেট হচ্ছে তার মধ্যে একটা বডি, এটা হচ্ছে ক্যাবিনেট, এইটা হচ্ছে মেন অর্গান থাকে, এইটাকে হচ্ছে ক্যাবিনেট হয়। তাই সেই জন্য এরাই হচ্ছে মেন জিনিস থাকে, মেন এটা, সেই জন্য এটাকে ক্যাবিনেট সিস্টেম মডেলও বলা হয়। ওকে, এবারে পার্লামেন্টারি সিস্টেমের আরও কিছু ফিচার্স, পার্লামেন্টারি গভর্নমেন্টের আরও কিছু ফিচার্স আমাদের ইন্ডিয়াতে দেখবে, ইন্ডিয়াতে যেটা দেখবে সেটাই হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমের ফিচার্স বুঝতে পারবে। একটা কি, যে পার্টি ভোটে জিতবে মানে মেজরিটি পাবে যে পার্টি, সেই পার্টি হচ্ছে গভর্নমেন্ট সামলাবে। ওকে, এটা একটা তো আমরা দেখতেই পাই। আর কি দেখতে পাই, আর কিছু দেখতে পাই, আর দেখতে পাই হচ্ছে কি না, একজন নমিনাল হেড থাকে, নমিনাল হেড থাকে, আর একজন কি থাকে, রিয়েল হেড থাকে, রিয়েল হেড থাকে। যদি নমিনাল হেডের কথা বলি, সেন্টারের ক্ষেত্রে কে নমিনাল হেড, প্রেসিডেন্ট, রিয়েল হেডকে প্রাইম মিনিস্টার, স্টেটের ক্ষেত্রে নমিনাল হেডকে গভর্নর, রিয়েল হেডকে চিফ মিনিস্টার। ওকে, আর কি হয়, আর একটা থাকে কি কালেকটিভ রেসপন্সিবিলিটি। কালেকটিভ রেসপন্সিবিলিটি মানে কি হচ্ছে, যে যতগুলো মিনিস্টার থাকছে না, কাউন্সিল অফ মিনিস্টার, সবাই কিন্তু একই সঙ্গে করবে। তোমরা যে দেখেছো একটা হয়তো, যে কোনো রকমের যখন বিবাদ হয় না, মানে কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে যখন কোনো কন্ট্রোভার্সি হয়, তখন দেখবে সব মিনিস্টাররা এসে একই রকম মানে পার্টির সাপোর্টেই কথা বলে, কেউ কিন্তু পার্টির বিপক্ষে কথা বলে না, এটা তুমি দেখেছো। আর তোমার এটা তখনও মনে হতে পারে যে সবাই জানে এটা ভুল, তবুও কেন এরা একই কথা বলছে, কারণ এটা একটা পার্লামেন্টারি সিস্টেমের একটা ফিচার্স। যদি কেউ আলাদা কথা বলে তাহলে তাকে চাইলে বার করে দিতে পারে বা তাকে রিজাইন করতে হতে পারে, এটা একটা পার্লামেন্টারি ফিচার্স। মানে যা বলবে একই বলবে, যখন ডুববে সবাই মিলে একসঙ্গে ডুববে, যখন বাঁচবে সবাই মিলে একসঙ্গে বাঁচবে। মানে কি হচ্ছে, এটা হচ্ছে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকছে কার ওপর, এক্সিকিউটিভ মানে হচ্ছে ওই যে কাউন্সিল অফ মিনিস্টারের যাদের, ওইগুলোদের কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকছে কাদের ওপর, লেজিসলেচারের ওপর। ওকে, আরেকটা কী হচ্ছে, আরেকটা আমরা দেখেছি কি, আরেকটা তুমি দেখেছো যে মিনিস্টার যারা হয়, মিনিস্টার যারা হয় তারা কিন্তু আবার হাউসেরও মেম্বার হয়, হাউসেরও মেম্বার হয়। যেমন তুমি দেখবে প্রাইম মিনিস্টার যে আমাদের এখন আছে মোদিজি, সে কিনা লোকসভার মেম্বার। ওকে, আবার তুমি দেখবে যেটা আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, যেটা আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কে আছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর আছে, সে কি হচ্ছে কার মেম্বার, রাজ্যসভার মেম্বার। ওকে, মানে তাদের এক তো তারা মিনিস্টার, মিনিস্টার মানে এক্সিকিউটিভের মধ্যে আসছে, আবার তারা লেজিসলেচারেরও পার্ট, মানে দুটো হাউসেরই ডবল মেম্বারশিপ হচ্ছে। কিন্তু তুমি যখন আমেরিকার দেখবে, আমেরিকার কিন্তু যারা মিনিস্টার হয় তাদের কিন্তু হাউসের সঙ্গে কোনো রিলেশন থাকে না, তারা কিন্তু সেপারেট হয়, মানে তাদের হচ্ছে সিঙ্গেল মেম্বারশিপ হয়। তারা মানে আইদার এক্সিকিউটিভ হলে এক্সিকিউটিভ হবে, লেজিসলেচার হলে লেজিসলেচার হয়ে যাবে। কিন্তু পার্লামেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু না, পার্লামেন্টের ক্ষেত্রে ডবল হয়। ওকে, আর কি আছে, আর একটা আছে যে লিডারশিপ, লিডারশিপ কার, ওই যে বললাম রিয়েল এক্সিকিউটিভ কে আছে, প্রাইম মিনিস্টার হচ্ছে সেন্টারের ক্ষেত্রে, আর চিফ মিনিস্টার হচ্ছে স্টেটের ক্ষেত্রে। কিন্তু প্রেসিডেন্ট মডেলে যেটা আছে, প্রেসিডেন্ট মডেলে প্রেসিডেন্টই কিন্তু অ্যাকচুয়াল হেড, কিন্তু সেখানে প্রাইম মিনিস্টারের অত হেড না। ঠিক আছে, আর একটা কি পার্লামেন্টারি হতে পারে, পার্লামেন্টারি হতে পারে ডিসলিউশন অফ দি লোয়ার হাউস, মানে হচ্ছে লোকসভা কিন্তু ভেঙে যেতে পারে, ডিসলিউশন হতে পারে। কখন ডিসলিউশন হবে, যখন কিনা নো কনফিডেন্স মোশন আসবে, তখন একটা ডিসলিউশন হতে পারে। কিন্তু প্রেসিডেন্সি মডেলে সেরকম কিছু চিন্তার নেই। এগুলো হচ্ছে মেনলি ডিফারেন্স। ওকে, সেই জন্য এই পার্লামেন্টারি সিস্টেম মডেলটাকে কি বলা হয়, পার্লামেন্টারি সিস্টেম মডেলটাকে প্রাইম মিনিস্টার মডেলও বলা হয়, প্রাইম মিনিস্টার মডেল। কারণও কেন বলা হয় প্রাইম মিনিস্টার মডেল, কারণ হচ্ছে প্রাইম মিনিস্টার হচ্ছে মেন থাকে, সেই জন্যই হচ্ছে প্রাইম মিনিস্টার মডেল বলা হয়। ওকে, যেমন প্রেসিডেন্সি মডেলে কী হয়, প্রেসিডেন্ট মেন থাকে, সেই জন্য প্রেসিডেন্সি মডেল, প্রাইম মিনিস্টার মডেল বলা হয় কারণ এটা প্রাইম মিনিস্টার মেন থাকে বলে। ওকে, বোঝাতে পারলাম আশা করি। এবারে তারপরে যাওয়া যাক, তারপরে হচ্ছে সিনথেসিস অফ পার্লামেন্ট সোভারিনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি, এই জুডিশিয়াল সুপ্রিমেসি। ওকে, এইটার মানে কি, পার্লামেন্ট সুপ্রিমেসি, তো পার্লামেন্ট সোভারিনিটি মানে কি, এবারে তোমাদের দেখা এটাকে বোঝাই ভালো করে। পার্লামেন্ট সোভারিন মানে কি হচ্ছে পার্লামেন্ট স্বাধীন, পার্লামেন্ট ইন্ডিয়া যেমন সোভেরিয়ান কান্ট্রি, তো ইন্ডিয়া একটা মানে যে কোনো ডিসিশন নিজে নিতে পারে। পার্লামেন্ট সোভেরিয়ান মানে কি হচ্ছে, যেমন হচ্ছে পার্লামেন্ট তো পারে,
পার্লামেন্ট হচ্ছে যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারে, কোনটায়? আর্টিকেল 368-এর মাধ্যমে কি পার্লামেন্টের কনস্টিটিউশনের যে কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারে। তার ফলে যে কোনো অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করতে পারে, মানে কি হচ্ছে? একটা সোভেরিয়ান বডি হয়ে যাচ্ছে, সোভেরিয়ান বডি হয়ে যাচ্ছে। ওকে, সোভেরিয়ান বডি হয়ে যাচ্ছে। আবার এটা কি বলছে? আবার বলছে জুডিশিয়াল। জুডিশিয়ালের কাছে কি আছে? জুডিশিয়ালের কাছে আছে জুডিশিয়ারি। জুডিশিয়ারি মানে হচ্ছে একটা অর্গান, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা লোয়ার কোর্ট, এগুলো হচ্ছে অর্গান। এরা কি করতে পারে? এরাদের কাছে পাওয়ার আছে জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল রিভিউ। ওকে, এদের কাছে যে মেন পাওয়ার আছে সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। সেই জুডিশিয়াল রিভিউর মাধ্যমে যে পার্লামেন্ট যে ল বানাচ্ছে সেই লটাকে চাইলে নাল অ্যান্ড ভয়েডও করতে পারে, নাল অ্যান্ড ভয়েডও করে দিতে পারে। ওকে, এটা হচ্ছে কোথায়? এটা যেমন একটা তুমি দেখবে আর্টিকেল 12-র মধ্যে একটা পাওয়ার আছে, আর্টিকেল 12-র মধ্যে একটা আছে, এরকম আরও অনেক কিছু আছে যেখানে নাল অ্যান্ড ভয়েড করতে পারে। সেই হিসেবে ওরা কি ডক্টরিন নিয়ে এসেছিলো? বেসিক স্ট্রাকচার ডক্টরিন। এই পাওয়ারের ইউজ করে, এই জুডিশিয়াল রিভিউয়ের ইউজ করে বেসিক স্ট্রাকচার ডক্টরিনকে নিয়ে এসেছিলো। ওকে, তার মানে কি হচ্ছে? পার্লামেন্ট তো চেঞ্জ করতে তো পারে, কিন্তু বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারে না, কারণ বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করলে জুডিশিয়ালের যে সুপ্রিমেসি আছে, মানে জুডিশিয়ালের কাছে যে সুপ্রিম পাওয়ার আছে সেটা ইউজ করে সেটা নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারে। মানে দুটোই আলাদা, নিজের নিজের জায়গাতে স্বাধীন, কিন্তু কেউ কারোর জায়গা চেঞ্জ করতে পারে না। কারণ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাকচুয়ালি চেক অ্যান্ড ব্যালেন্সের ওপর দাঁড়িয়ে আছে, চেক অ্যান্ড ব্যালেন্সের ওপর, চেক অ্যান্ড ব্যালেন্সের ওপর। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে মেন হচ্ছে তিনটে অর্গান, একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্গান, একটা হচ্ছে লেজিসলেটিভ অর্গান, আর একটা হচ্ছে জুডিশিয়ারি অর্গান। ওকে, জুডিশিয়ারি হয়ে গেল। লেজিসলেচারের কাজ কি? লেজিসলেচারের মধ্যে আছে লোকসভা, রাজ্যসভা, ঠিক আছে। লেজিসলেচারের কাজ হচ্ছে ল বানানো। ওকে, ল মেকিং হচ্ছে লেজিসলেচারের কাজ। এক্সিকিউটিভের মধ্যে হচ্ছে ক্যাবিনেট আছে, কাউন্সিল অফ মিনিস্টার আছে, এরা হচ্ছে এক্সিকিউটিভ। এদের কাজ কি হচ্ছে? লটাকে এক্সিকিউট মানে লটাকে অ্যাপ্লাই করা, বা ঠিক করে বানিয়ে মানে অ্যাকচুয়াল অ্যাপ্লাই করা, এক্সিকিউট করা, সেটা হচ্ছে এক্সিকিউটিভের কাজ। আর জুডিশিয়ারির কাজ এরা যে ল বানাচ্ছে সেই লটাকে কনস্টিটিউশনকে মেনে চলছে কিনা, সেটাকে দেখা। লোকের কোনো যদি এই লটাকে যদি কোনো কেউ ভায়োলেট করে, সেখানে তাকে হচ্ছে জাস্টিস দেওয়া, সেইগুলো হচ্ছে জুডিশিয়ারির কাজ। মানে এটা তুমি দেখতে পারো যে লেজিসলেচারকে কি, এটা মানুষ চুজ করছে লেজিসলেচারকে। এবারে লেজিসলেচার যদি লেজিসলেচারের কথা না মানে, তাহলে কি হচ্ছে? নো কনফিডেন্স মোশন, এছাড়া কোশ্চেন আওয়ার, তারপরে হচ্ছে জিরো আওয়ার, এরকম অনেক রকমের মানে হাতিয়ার আছে, যার মধ্যে কি হয়? এক্সিকিউটিভকে জব্দ করতে পারে। আবার যদি এক্সিকিউটিভ কোনো কিছুই যদি কেউ কথা না মানে, তাহলে জুডিশিয়ারি কী করতে পারে? জুডিশিয়ারি কনস্টিটিউশনের পাওয়ার ইউজ করে এদের যে অ্যাক্ট আছে সেগুলোকে নাল অ্যান্ড ভয়েড করতে পারে। যেমন কিছুদিন আগে ওই ইলেকশন বন্ডের কেসটাকে নাল অ্যান্ড ভয়েড করলো, এই পাওয়ারের ইউজ করি। ওকে, আবার তুমি যদি দেখো জুডিশিয়ারি যদি তার নিজের মন মতো কিছু করে, তাহলে কী করে? লেজিসলেচার কী করতে পারে? লেজিসলেচার চাইলে তাকে ওই সুপ্রিম কোর্টের যে জাজ আছে বা হাইকোর্টের যে জাজ আছে তাকে রিমুভ করতে পারে। এক্সিকিউটিভের কাছে কী পাওয়ার আছে? কাছে পাওয়ার আছে যে জুডিশিয়ারি যে জাজ আছে তাকে অ্যাপয়েন্ট করা। মানে কি, তুমি দেখতে পাচ্ছ যে প্রতিটা তিনটে অর্গান একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্ক। মানে এমন না যে কেউই তার নিজের এখতিয়ারের বাইরে যে কাজ করতে পারবে, সবার কি চেক অ্যান্ড ব্যালেন্স। ইন্ডিয়ার যে কনস্টিটিউশন তার মেন ফান্ডা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স। কেউ যদি ওভার কাউন্ট করতে যায়, কেউ যদি তার নিজের বাউন্ডারির বাইরে বেরোতে যায়, অন্য বডি চলে আসবে, অন্য বডি এসে তাকে চেক করে ব্যালেন্স করে দেবে, মানে তার যেটা বেশি করেছিল সেটাকে কমিয়ে দেবে। এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মেন ফান্ডা। চেক অ্যান্ড ব্যালেন্সের ওপর ইন্ডিয়ান কনস্টিটিউশন পুরোপুরি দাঁড়িয়ে আছে। তুমি রিয়েল লাইফে দেখবে যে কিছুদিন আগে ইলেকশন বন্ড কেনটা বানিয়েছিল, সেটাকে জুডিশিয়ারি নাল অ্যান্ড ভয়েড করলো। তারপরে জুডিশিয়ারি যদি কেউ এখনও পর্যন্ত ইমপিচমেন্ট হয় না, কিন্তু জুডিশিয়ারি জাজকে চাইলে কিন্তু লেজিসলেচার ইমপিচ করতে পারে। নো কনফিডেন্স মোশন এর আগে অনেকবার হয়েছিল, এখনও হয় নো কনফিডেন্স মোশন হয়ে এক্সিকিউটিভকে তাড়িয়েও দিতে পারে। যেমন হচ্ছে জওহরলাল নেহরুর গভর্নমেন্টকে 1963-তে নো কনফিডেন্স মোশন হয়েছিল, জওহরলাল নেহরুকে বার করে দিয়েছিল। ঠিক আছে, মানে যে কোনো জিনিস হতে পারে, কিন্তু সবার মেন ফান্ডা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স। এটা হচ্ছে মেন ফান্ডা। সেই
চেক অ্যান্ড ব্যালেন্স কী আছে, যে পার্লামেন্টের কাছে সুপ্রিমেসি তো আছে, কিন্তু পার্লামেন্টের কাছে সবরজিন তো আছে, কিন্তু জুডিশিয়ারির কাছেও কী আছে, জুডিশিয়ারির কাছে সুপ্রিমেসি আছে, যে তার সেই যে এরা ল যেটা বানাচ্ছে সেই লটাকে চাইলে নাল অ্যান্ড ভয়েড করতে পারে, সেই পাওয়ারটা জুডিশিয়ারির কাছে কিন্তু আছে। এবারে কথা হচ্ছে যে সবরজিয়ান যেটা কনসেপ্ট এসেছে, যে পার্লামেন্টারি সবরজিনিটি, পার্লামেন্টারি সবরজিনিটি যেটা কনসেপ্ট এসেছে না, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। কারণ ব্রিটিশে কী হচ্ছে, ব্রিটিশের যে পার্লামেন্ট আছে না, সে যে কোনো জিনিস চেঞ্জ করতে পারে, মানে যে কোনো, এমন কিছু নেই। যেমন ইন্ডিয়াতে কী আছে, ইন্ডিয়াতে বেসিক স্ট্রাকচার আছে, বেসিক স্ট্রাকচারকে যেমন করতে পারবে না, কিন্তু ব্রিটিশের ক্ষেত্রে সেরকম জিনিস না। ব্রিটিশ পার্লামেন্টের যে কোনো ব্রিটিশ পার্লামেন্ট কনস্টিটিউশনের যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবে। তার কারণ হচ্ছে ব্রিটিশে কিন্তু নো রিটেন কনস্টিটিউশন, মানে ব্রিটিশের রিটেন কনস্টিটিউশন নেই। এর জন্য একটা কী হচ্ছে, ব্রিটিশের রিটেন কনস্টিটিউশন নেই, সেই জন্য ব্রিটিশ পার্লামেন্ট চাইলে যে কোনো জিনিস চেঞ্জ করতে পারে, সেই জন্য ব্রিটিশ পার্লামেন্টকে বলা হয় সবরজিয়ান পার্লামেন্ট। কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্ট সবরজিয়ান তো আছে, কিন্তু পুরোপুরি সবরজিয়ান না, মানে লিমিটেড সবরজিয়ান, যেটা আমি বলতে পারি লিমিটেড সবরজিনিটি আছে ইন্ডিয়ান পার্লামেন্টের কাছে। ওকে, লিমিটেড কার কাছে আছে, ইন্ডিয়ান কাছে। আর ব্রিটিশের কাছে পুরোপুরি সবরজিয়ান, মানে যে কোনো জিনিস চাইলে চেঞ্জ করে দিতে পারে। ওকে, এর একটা ডিফারেন্স হয়ে গেল ব্রিটিশের সঙ্গে ইন্ডিয়ার পার্লামেন্টে। এরকম ডিফারেন্স আরও বহু পড়বো, শুধু একটা জিস্ট তোমাদের বুঝিয়ে দিলাম। এবারে পরের পয়েন্ট যেটা আছে, তারপরের পয়েন্ট আছে কি আছে, তারপরের পয়েন্ট আছে এইটা, ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। এটা চলো এবারে বোঝা যাক কী বলছে ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি জিনিসটা আর কিছুই না। ইন্টিগ্রেটেড মানে কি, ইন্টিগ্রেটেড মানে হচ্ছে সবাই একসঙ্গে লিঙ্ক আছে। যদি ইন্ডিয়ান জুডিশিয়ারি দেখো না, প্রথমে আছে সুপ্রিম কোর্ট, সবার ওপরে আছে সুপ্রিম কোর্ট। ওকে, সুপ্রিম কোর্টের নিচে কি আছে, বহু রকমের হাইকোর্ট আছে, বহু হাইকোর্ট আছে, সব দেশের হাইকোর্টগুলো এরকমভাবে আছে, হাইকোর্ট করে যত রাজ্যের আছে সেগুলো। এবার প্রতিটা হাইকোর্টের আন্ডারে কী আছে, যেগুলো হচ্ছে লোকাল লেভেলের কোর্ট আছে, লোয়ার লেভেল কোর্ট সেগুলো আছে, ডিস্ট্রিক্ট লেভেল কোর্ট বা লোয়ার লেভেল কোর্ট বলতে পারো, লোয়ার কোর্ট আছে। ওকে, বা ডিস্ট্রিক্ট কোর্ট যেটা বলতে পারো, লোয়ার কোর্ট বলতে পারো, এরকম প্রচুর রকমের আছে। মানে কি হচ্ছে, প্রতিটা আন্ডারই এরকম আছে, হাইকোর্টের আন্ডারে। ওকে, ডিস্ট্রিক্ট কোর্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে সাব ডিভিশন কোর্ট আছে, যে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, এরকম করে সেশন কোর্ট আছে, এরকম করে বহু রকমের কোর্ট আছে। তাহলে মানে তুমি এটা কি বলতে পারছো, দেখো এটা হচ্ছে কি একটা ইন্টিগ্রেটেড, মানে সুপ্রিম কোর্ট চাইলে এই যে নিচে লোয়ার লেভেলের যে আছে, লোয়ার লেভেলের যে জুডিশিয়ারি আছে, লোয়ার লেভেলের যে কোর্ট আছে, সেগুলোকেও কিন্তু মানে রেগুলেট করে, সুপ্রিম কোর্ট রেগুলেট করে। অনেক ল পাস করে যেখানে সুপ্রিম কোর্ট লোয়ার জুডিশিয়ারির কথা বলেছে। তুমি হয়তো শুনবে যে অনেক সময় নিচু, যখন হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যখন তুমি বক্তৃতা হয় না, তখন শুনবে তুমি, তো এখানে কী বলে, যে লোয়ার জুডিশিয়ারি হচ্ছে আমাদের, লোয়ার জুডিশিয়ারি যেটা আছে আমাদের হচ্ছে ব্যাকবোন। কারণ ম্যাক্সিমাম পিপল কী হয়, লোয়ার জুডিশিয়ারিতেই যায়, সেই জন্য লোয়ার জুডিশিয়ারিকে আপডেট করতে। সুপ্রিম কোর্ট কেন এই কথা বলবে, কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে এটার হেড, সেই জন্য লোয়ার জুডিশিয়ারিকে অতএব করে। যদি সুপ্রিম কোর্টের আন্ডারে না আসতো তাহলে কিন্তু ওর নাম করতো না। এটা একটা মানে কমন সেন্স তুমি লাগাতে পারো, যে মনে রাখার জন্য সুপ্রিম কোর্ট চাইলে কিন্তু এই লোয়ার জুডিশিয়ারিকেও কন্ট্রোল করতে পারে। কিন্তু নর্মালি কী হয়, সুপ্রিম কোর্ট হাইকোর্টকে কন্ট্রোল করে, হাইকোর্ট লোয়ার জুডিশিয়ারিকে কন্ট্রোল করে। এটা হয়ে গেল, তার মানে এটা কি হলো, একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, কেউই আলাদা না, সবার জন্যই একই ল অ্যাপ্লাই হচ্ছে, একটাই কনস্টিটিউশন, আর সবার কিন্তু ফরম্যাট একইভাবে হচ্ছে, সেই জন্য একটা ইন্টিগ্রেটেড হয়ে গেল। ওকে, এবার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কেন, ইন্ডিপেন্ডেন্ট কারণ হচ্ছে জুডিশিয়ারির কাছে কিছু পাওয়ার আছে, যেমন জুডিশিয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলো, তাদের কাছে কিছু পাওয়ার আছে যেগুলো তারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারে। যদি সুপ্রিম কোর্টের ইন্ডিপেন্ডেন্টের জন্য কী আছে, সুপ্রিম কোর্টের ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে তার যদি জাজের ইমপিচমেন্টের একটা নির্দিষ্ট রুল আছে, যে কেউ
মানে যখন তখন ইমপিচ করতে পারবে না। এর স্যালারিকে মানে একবার জয়েন করার পরে কম করা যায় না। এর তারপরে হচ্ছে কি সুপ্রিম কোর্টের জাজ, সুপ্রিম কোর্ট কে করে, কলেজিয়ান সিস্টেম আছে। সুপ্রিম কোর্টের জাজ মানে সুপ্রিম কোর্ট নিজের জাজকে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস হচ্ছে সিকিওর। ওকে, তারপরে কি আছে ইন্ডিপেন্ডেন্ট জন্য আর কি আছে, সুপ্রিম কোর্টের জাজ পরবর্তী রিটায়ার্ড করার পরে আর জয়েন করতে পারে না কিছু, রিটায়ারমেন্টের পরে আর কিছু করতে পারে না। ওকে, সুপ্রিম কোর্টের আর কি আছে, সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের জাজ নিয়ে কোথাও পার্লামেন্টে আলোচনা করা যাবে না। ওকে, আলোচনা করা যাবে না, যেমন হচ্ছে 121 নম্বর আর্টিকেলে আছে, এগুলো করা যাবে না। এই রকম করে বহু রকমের সেফগার্ড দিয়েছে। এটা আমরা কখন পড়বো, যখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট যখন পড়বো না, তখন এটা ভালো করে ডিটেলসে জানবো। মানে বহু রকমের এরকম সেফগার্ড দিয়েছে, যার ফলে কী হয়, সুপ্রিম কোর্টের জাজেদেরকে মানে এমন সেফগার্ড দিয়েছে যে সুপ্রিম কোর্ট কারোর মানে চাপে আসবে না। সেই জন্য সেটা কি চাপে কারোর যদি না আসে তাহলে কী হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে। সেইটাই হচ্ছে এখানে বলেছে যে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে ব্যাপারটা কী আছে। সুপ্রিম কোর্ট এইটা বলেছে, ইন্ডিপেন্ডেন্ট আর ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। তারপরে আর কি ফিচার্স আছে, ফান্ডামেন্টাল রাইট, স্যালিয়েন্ট ফিচার্স। দেখো ফান্ডামেন্টাল রাইট অনেক আছে, যেটাকে ফান্ডামেন্টাল রাইট যদি বেসিক আমরা বলতে চাই, এটা হচ্ছে এমন একটা অধিকার যেটা কিছু উল্লঙ্ঘন হলে, যেটা কিনা বেঁচে থাকতে গেলে খুবই দরকার, ফান্ডামেন্টাল, মানে যেটা ছাড়া তোমার মানুষ হিসাবে বেঁচে থাকাটা কিন্তু মানে হিউম্যান হিসাবে বেঁচে থাকাটা কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যায় যেগুলো না থাকলে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে এটা ফান্ডামেন্টাল, মানে হচ্ছে এটা একটা তুমি বলতে পারো মৌলিক অধিকার। মৌলিক মানে কি, একে আর ভাঙা যাবে না, এটা কিন্তু খুবই দরকার, সেটা হচ্ছে মৌলিক অধিকার। সেই একটা ফান্ডামেন্টাল রাইট আছে। এটাকে আমরা বড় কোথা থেকে করেছিলাম, এটা আমরা বড় করেছিলাম ইউএসএ থেকে। ওকে, ফান্ডামেন্টাল রাইট প্রথমেতে তো 7টা ছিল, কিন্তু এখন 6টাই আছে। কারণ তোমাদের প্রথমেতেই বললাম যে 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ কি না, এটা হচ্ছে রাইট টু প্রপার্টি, যেটা ছিল না রাইট টু প্রপার্টি, এটাকে কিন্তু হাটিয়ে দিয়েছিল ফান্ডামেন্টাল রাইট থেকে। কিন্তু এখন 6টা আছে, সেটা পুরোপুরি ডিটেলসে আমরা ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারতেই পড়বো। কিন্তু এখন তোমরা মনে রাখতে জন্য তুমি শুধু জাস্ট একটা ওভারভিউ নিয়ে নাও যে রাইট টু ইকুয়ালিটি প্রথমে আছে, রাইট টু ফ্রিডম 19 থেকে 22, রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন, তারপরে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, কালচারাল এডুকেশন রাইট, রাইট টু কনস্টিটিউশন লিমিট। এইখানটা এই যে আর্টিকেল আছে না, আর্টিকেল 14 থেকে 51, এটা কিন্তু পুরোপুরি একদম পুরো মুখস্থ করতে হবে, পুরোপুরি মুখস্থ। কারণ এখান থেকে যে কোনো টাইমে যে কোনো কোশ্চেন আসতে পারে, এর কোনো অল্টারনেটিভ নেই, এরকে তোমাকে মুখস্থ করতেই হবে। ওকে, আর্টিকেল 14 থেকে 51। এছাড়াও বাকি আরও কিছু আর্টিকেল আছে, কিন্তু এই যে আছে এইটা একটা না, কিন্তু মুখস্থ পুরোপুরি করতেই হবে, কারণ এটা যে কোনো জায়গাতে তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, কাজে লাগবে, এমসিকিউ তো কাজে লাগবে, বা ইউপিএসসি মেন্স অ্যান্সার রাইটিংয়ে কাজে লাগবে, বা প্রিলিমসে কাজে লাগবে, সে কোনো সব জায়গাতেই কাজে লাগবে। ওকে, এবারে ফান্ডামেন্টাল রাইট তো হয়ে গেল। ফান্ডামেন্টাল রাইট বললাম ফান্ডামেন্টাল, আর এর একটা মেন জিনিস হচ্ছে যদি কোনো কারণে যদি ভায়োলেশন হয়, তুমি ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট যেতে পারো বা হাইকোর্ট যেতে পারো। এটা মানে তুমি তোমার অধিকার চাইতে তুমি ডাইরেক্টলি কোর্টের কাছে যেতে পারো। ওকে, হয়ে গেল। এর পরের জিনিস হচ্ছে ডিপিএসপি। ডিপিএসপিটা কি, ডিপিএসপি মানে তোমার কিছু একটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে এটা একটা কী হচ্ছে, কনস্টিটিউশনের যে ফাদার ছিল না, যে কনস্টিটিউশনের ফাদার যারা হচ্ছে মেকার ছিল, ফাদার বলো বা তুমি মেকারও বলতে পারো, তারা কি করেছিল, তারা কিছু মানে অ্যাডভাইস দিয়েছিল, যেগুলো অ্যাডভাইস তুমি বলতে পারো কাকে অ্যাডভাইস দিয়েছিল, স্টেটকে অ্যাডভাইস দিয়েছিল। কিসের জন্য না, যেটা হচ্ছে আলটিমেট যার গোল ছিল যে ইন্ডিয়াকে ওয়েলফেয়ার স্টেট করা। ওয়েলফেয়ার স্টেট মানে ইন্ডিয়াতে কেউ গরিব থাকবে না, সমান অধিকার থাকবে, সমস্ত কিছু তার মানে বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেগুলো সমস্ত কিছু থাকবে, ওয়েলফেয়ার স্টেট করার জন্য। ওয়েলফেয়ার মানে কি, সব কিছুই যার ভালো, সেরকম একটা স্টেট করার জন্য কিছু অ্যাডভাইস স্টেটকে দিয়ে রেখেছে, সেটা হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা কি না, এটা খুবই ইম্পর্টেন্ট তো একটা, কিন্তু এটা হচ্ছে নন জাস্টিসেবল। তুমি এটার কারণ তুমি একটা বুঝতেই পারো, কারণ সবার কাছে যদি তুমি ওয়েলফেয়ারের জন্য কী হয়, ওয়েলফেয়ারের একটা মেন জিনিস সবার কাছে টাকা পয়সা রাখতে হবে, কারোকে গরিব রাখা যাবে না। কিন্তু গরিব না রাখার উপায় কি, এক তো তোমাকে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি তৈরি আনতে হবে, নাহলে তোমাকে কী হচ্ছে, বেকার ভাতা দিতে হবে। এবারে যদি সবাইকেই যদি বেকার ভাতা দাও, অত টাকা আসবে কোথা থেকে, ঠিক আছে না? সেই জন্য মানে একটা কমন সেন্স হিসাবে তুমি ইউজ করতে পারো যে এই জিনিসটা যদি তোমার লিগালি এনফোর্সেবল হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি সবারই প্রবলেম। সেই জন্য কি, এটা নন জাস্টিসেবল, মানে লিগালি
চাইলে তো ল বানিয়ে লিগালি এনফোর্স করতে পারে, কিন্তু নন জাস্টিসেবল, মানে তোমার এটা যদি কোনো কিছু ভায়োলেট হয়, তুমি যে সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে যে বলতে পারবে না যে আমার এটা ভায়োলেট হয়েছে। যেমনটি কী হয়েছিল না, ফান্ডামেন্টাল রাইটে হয়েছিল, ঠিক আছে। কিন্তু ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি এই দুটোকে মিলিয়ে কি হয়, এটা দুটো মিলিয়ে হচ্ছে ফিলোসফি অফ কনস্টিটিউশন, ওকে, ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ডিপিএসপিটাকে কোথা থেকে বড় করেছিল, ডিপিএসপিটাকে বড় করেছিল আইরিশ কনস্টিটিউশন থেকে, ওকে, আইরিশ থেকে কনস্টিটিউশন থেকে আমরা এটাকে বড় করেছি। যারা কিনা আইরিশরা কোথা থেকে বড় করেছিল, স্প্যানিশ থেকে, ওকে। তার মানে আমাদের জানতে হবে শুধুমাত্র আইরিশ কনস্টিটিউশন থেকে, আর আইরিশরা বড় করেছিল স্প্যানিশ কনস্টিটিউশন থেকে। এটা হয়ে গেলো ডিপিএসপির মেন জিনিস, ওকে। তারপরে আগেই যাক, আরও আগানো যেতে পারে কি, ফান্ডামেন্টাল ডিউটি। এবারে ডিপিএসপির অনেক রকমের চেঞ্জ হয়েছে না হয়েছে সেগুলো সমস্ত কিছু ডিটেলস পরবর্তীকালে দেখব। এখন থেকে শুধুমাত্র ইন্টারেস্ট নিয়ে ধীরে ধীরে চলো, কারণ এখন থেকে যদি পুরো ডিটেলসে যাওয়া যায় তাহলে সব কিছুতে ঘেটে যাবে, ঠিক আছে। এবারে ফান্ডামেন্টাল ডিউটি, এইটার একটা ফান্ডামেন্টাল ডিউটি মানে যেটা হচ্ছে মৌলিক কর্তব্য। এটা সম্বন্ধে যদি তুমি বলতে চাই ফান্ডামেন্টাল ডিউটি সম্বন্ধে, এটা সম্বন্ধে কিছু জিনিস যেটা একদম বেসিক, সেটা হচ্ছে এটা কিন্তু শুরুর সময় ছিল না, অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। অরিজিনাল যে কনস্টিটিউশন ছিল না, অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু এটা ছিল না। এটা এসেছে কবে, এটা 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এসেছে, কত, 1976-এ। কোন কমিটি করেছিল, এটার জন্য কমিটি হয়েছিল শরণ সিং কমিটি, ওকে। এটা যেটা ফান্ডামেন্টাল ডিউটি আছে, এটা চালু হয়েছিল এমার্জেন্সির সময়তে। কিন্তু কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি আছে, ফান্ডামেন্টাল ডিউটি প্রথমে ছিল এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 10টা ছিল, আবার একটা কত এসেছিলো, আবার একটা এসেছিলো 87 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে একটা করেছে, মানে টোটাল এখন আছে 11টা, ওকে। 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে একটা নিয়ে এসেছিলো, যেটা হয়েছিল 2002-তে, ওকে, 2002-এ। আর আগে 42nd ছিল 10টা, টোটাল হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি 11টা। আর এটা সম্বন্ধে কি বেসিক জিনিস, এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল কাকে হয়, অ্যাপ্লিকেবল হবে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদের, আর কিছু কারোরকে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। আর এটা হচ্ছে মানে নন জাস্টিসেবল, মানে এটারও যদি কেউ কিছু হয়ে যায় তোমার কাছে জাস্টিস নাই, কিন্তু নন জাস্টিসেবল, কিন্তু এটা হচ্ছে এনফোর্সেবল মানে হচ্ছে পার্লামেন্ট চাইলে ল বানিয়ে সেটাকে এনফোর্স করতে পারে, ঠিক আছে, চাইলে ল বানিয়ে সেটাকে এনফোর্স করতে পারে। যেমন একটা তুমি বলতে পারো, এটার মধ্যে একটা আছে কি, রেসপেক্ট ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে। এটার সম্বন্ধে যদি দেখো, রেসপেক্ট ন্যাশনাল ফ্ল্যাগ, এটার সম্বন্ধে তুমি যদি মেন একটা দেখো না, যে আমরা যখন সিনেমা হলে যাই, সিনেমা শুরুর আগে কিন্তু আমাদের ন্যাশনাল অ্যান্থম হয়, ঠিক আছে। তখন কি বলে, সে সুপ্রিম কোর্ট থেকে কিছু জাজমেন্ট এসেছিল, দাঁড়িয়ে এটাকে করতেই হবে, সেটা একটা কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটির মধ্যেই পড়ে, ওকে, ফান্ডামেন্টাল ডিউটি। তাই এটা আমাদের একটা কর্তব্য, যেটাকে মানে ফান্ডামেন্টাল রাইট যেখানে আমরা তার সুবিধা ভোগ করছি, সেইটা আমাদের একটা ইন্ডিয়ান সিটিজেন হিসেবে কর্তব্য যে আমরা ফান্ডামেন্টাল ডিউটিটাকেও আমরা আমাদের পালন করি, এটা একটা মেন জিনিস, ঠিক আছে। এটা যে বেসিক জিনিস সেটাকে বোঝাতে পারলাম যে ফান্ডামেন্টাল ডিউটি জিনিসটা কী না কী। এবারে তারপরেতে যাওয়া যাক, তারপরেতে আর কি আছে, সেকুলার স্টেট মানে হচ্ছে, যেটা তুমি বলতে পারো যে কোনো ধর্ম নেই, ধর্মকে কি হয় না, একটা হচ্ছে ন্যাশনাল রিলিজিয়ান বলে কিছু হয় না, ন্যাশনাল রিলিজিয়ান কিন্তু নেই, ওকে, ন্যাশনাল রিলিজিয়ান নেই, সেটা হচ্ছে সেকুলার স্টেট। কিন্তু ইন্ডিয়ান সেকুলার মডেল বলো, আর যেটা ওয়েস্টার্নের সেকুলার মডেল আছে, ওয়েস্টার্ন কান্ট্রি মানে হচ্ছে আমেরিকা, ফ্রান্স, এগুলো, এই কান্ট্রির কিন্তু সেকুলার মডেল দুটো কিন্তু আলাদা, এটা আমরা পরবর্তীকালে দেখব, যেটা হচ্ছে ওই প্রিএমএল চ্যাপ্টারতে আমরা পড়বো। কিন্তু দুটো মডেল আলাদা, কিন্তু দুটোই হচ্ছে সেকুলার স্টেট। যেমন হচ্ছে ডেমোক্রেসির দুটো মডেল, একটা হচ্ছে প্রেসিডেন্টশিপ, একটা হচ্ছে পার্লামেন্টারি, সেরকম সিমিলারলি সেকুলারেরও দুটো মডেল, একটা হচ্ছে ইন্ডিয়ান টাইপের মডেল আছে, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন টাইপের মডেল আছে। সেকুলারের মানে হচ্ছে সমস্ত ধর্মই কিন্তু মানে ইন্ডিয়ার জন্যে
সিমিলার, সমস্ত ধর্মই সিমিলার, এমন নয় যে হিন্দুটা ভালো, হিন্দুকে প্রায়োরিটি দেবে, মুসলিমকে প্রায়োরিটি দেবে না, কিন্তু এটা আমাদের কনস্টিটিউশন কিন্তু বলছে না। ইন্ডিয়ান কনস্টিটিউশনের কাছে হিন্দুও যা, মুসলিমও তাই, খ্রিস্টানও তাই, বুদ্ধিজমও তাই, জৈনিজমও তাই, সবাই কিন্তু সমান। কোনো ইন্ডিয়া স্টেট রিলিজন কোনো কিছু নেই। ইন্ডিয়া যদি হিন্দু রিলিজনকে, কোনো গভর্নমেন্ট যদি হিন্দু রিলিজনকে কোনোভাবে সাপোর্ট করে, মুসলিম রিলিজনকেও সাপোর্ট করতে হবে, বুদ্ধিস্ট রিলিজনকেও সাপোর্ট করতে হবে, খ্রিস্টানকেও সাপোর্ট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সেকুলার স্টেট। এবারে এর সম্বন্ধে একটা সেকুলার ওয়ার্ডটা, ইন্ডিয়ার সেকুলার স্টেট আমরা কোথায় পাবো? আর্টিকেল যদি দেখো তুমি 25 থেকে 28, সেখানের মধ্যেই তুমি বুঝতে পেরে যাবে যে সেকুলার স্টেট একটা আছে। কিন্তু সেকুলার ওয়ার্ডটা ইন্ডিয়ার কোনো জায়গায় ছিল না, এটাকে অ্যাড করেছে কোথায়? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে প্রিএমবেলেতে অ্যাড হয়েছিল, প্রিএমবেলেতে অ্যাড হয়েছিল, ওকে, প্রিএমবেলে অ্যাড হয়েছিল। এই কিছুদিন আগে দেখবে কন্ট্রোভার্সি চলছিল যে প্রিএমবেল থেকে যে আছে এই সেকুলার, তারপরে হচ্ছে তোমার সোশ্যালিস্ট, এইসব ওয়ার্ডগুলো যেগুলো পরবর্তীকালে অ্যাড হয়েছিল, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এইগুলোকে ডিলিট করে দেওয়ার জন্য, কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে মানা করেছে, ঠিক আছে? সুপ্রিম কোর্ট সেটাকে মানা করেছে। আর ইন্ডিয়ার যেটা কনস্টিটিউশন, এটা 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা অ্যাড হয়েছিল প্রিএমবেলের মধ্যে। কিন্তু যদিও যে কনসেপ্ট যেটা সেকুলারের, সেটা কিন্তু প্রথম থেকেই ছিল, আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28-এর মাধ্যমে, ওকে? বুঝতে পারলাম সেকুলার স্টেট। পরবর্তীকালে আমরা দেখবো যে কী ওয়েস্টার্নের সঙ্গে কী ডিফারেন্স আছে না আছে, সেগুলো আমরা সমস্ত কিছু দেখবো, ওকে? একটা আছে, তারপরে আছে দেখো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে কি? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে সবার ভোটিং অধিকার, ইকুয়াল ভোটিং অধিকার, ইকুয়াল ভোটিং রাইট, ঠিক আছে? ইকুয়াল ভোটিং রাইট। ইকুয়াল ভোটিং রাইট যদি দেখো তুমি, এটা অ্যাকচুয়ালি এসেছিলো কবে? ইকুয়াল ভোটিং রাইট, ইকুয়াল ভোটিং রাইট এটা মানে হচ্ছে আর কিছুই নয়, ইকুয়াল ভোটিং রাইট। যে আমরা দেখি যে আমরা যখন 18 বছরের প্লাস হয়ে যাই, 18 প্লাস হয়ে যাই, তখন আমাদের ভোটার কার্ড যখন তৈরি হয়ে যায়, আমরা সবাই পারি কি না ভোট দিতে পারি, ওকে? আমরা সবাই ভোটের জন্য এলিজিবল হয়ে যাই। কিন্তু এমন কিন্তু হয় না যে কেউ SC ST বলে সে ভোট দিতে পারবে না, বা কেউ মুসলিম বলে সে ভোট দিতে পারবে না, কেউ খ্রিস্টান বলে সে ভোট দিতে পারবে না, এমন কিন্তু হয় না, সবার কিন্তু ভোটিং অধিকার পায়। সেটাকেই বলা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এটা কিন্তু আমেরিকা, USA যদিও আমাদের থেকে প্রথম মানে ডেমোক্রেসি হিসাবে বলে, প্রথম ডেমোক্রেসি, কিন্তু USA থেকেও আগে আমরা 1947 মানে কনস্টিটিউশন তৈরি হওয়ার পর থেকেই এই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে যখন থেকে এনফোর্স হয়েছিল 1950-এর ফার্স্ট থেকে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের পেছনে কিন্তু গিয়েছি। কিন্তু USA সম্ভবত 1960-র দশকে কিন্তু এটাকে চালু করে, মানে USA-তে ব্ল্যাক কালার যাদের ছিল তাদের হচ্ছে ভোটিং রাইট ছিল না, ঠিক আছে? কিন্তু ইন্ডিয়া কিন্তু সেই দিক থেকে USA-র থেকে প্রথমে, কারণ USA-তে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ছিল। আর এটার পেছনে একটা মেন যেটা পার্সনের রোল ছিল, সেটা হচ্ছে B.R. আম্বেদকরের, ওকে? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এবারে একটা চেঞ্জ হয়েছিল যে প্রথমে আমাদের যখন কনস্টিটিউশন অরিজিনাল কনস্টিটিউশনে আমাদের ভোটিং রাইট ছিল 21 বছর। সেটাকে চেঞ্জ করে কবে চেঞ্জ করলাম? সেটাকে 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 যেটা কনস্টিটিউশন ছিল, সেটা 21 থেকে চেঞ্জ করে 18 ইয়ারেতে নিয়ে এলাম, ঠিক আছে? এই যে অ্যাক্টটা হয়েছিল, ভোটিং ইয়ারটা, এটা 98-এ কনস্টিটিউশন অ্যাক্টটা হয়েছিল, কিন্তু এটা চালু হয়েছিল, লাগু হয়েছিল 89-এতে, ওকে? এনফোর্স হয়েছিল। 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988-এ ছিল, কিন্তু এনফোর্স হয়েছিল 1989 থেকে, 21 ইয়ার থেকে চেঞ্জ করে 18 ইয়ার করে দিয়েছিল। আর সেইটা সিমিলার টাইমে, এটাকে মনে রাখার জন্য বলছি যে ইলেকশন কমিশন প্রথমে 1 মেম্বার বডি ছিল, সেটা 1 মেম্বার বডি থেকে এটাকে বাড়িয়ে 3 মেম্বার বডি করে দিয়েছিল এই বছরে। কারণ বয়স 3 বছর কমে গেলে অবভিয়াসলি মানে ভোটিং ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে যাবে, সেই জন্য ভোটারের সংখ্যা বেড়ে যাবে, সেইটাকে চাপটাকে সামলানোর জন্যই ইলেকশন কমিশনারকে সিঙ্গেল মেম্বার বডি থেকে মাল্টিপল মেম্বার বডি করে দিয়েছিল, ঠিক আছে? পরবর্তীকালে আবার যদিও চেঞ্জ করে আবার সেটাকে সিঙ্গেল মেম্বারে নিয়ে এসেছিলো, তো আবার পরবর্তীকালে বাড়িয়েছিল, কিন্তু এটা তুমি একটা মনে রাখতে পারো 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা হয়েছিল, ওকে? এবারে তারপরে কি আছে? তারপরে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ আছে, সিঙ্গেল সিটিজেনশিপ, ডবল সিটিজেনশিপ, এগুলো কী আছে? সিঙ্গেল সিটিজেনশিপটা এনেছে যদি কোথা থেকে এনেছে? সিঙ্গেল সিটিজেনশিপ মানে হচ্ছে
তুমি ধরো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তুমিও একজন ইন্ডিয়ান, কেউ গুজরাটের বাসিন্দা, সেও একটা ইন্ডিয়ান, কেউ জম্মু কাশ্মীরের বাসিন্দা, সেও একজন ইন্ডিয়ান। ওকে, কিন্তু তুমি যদি আমেরিকার ক্ষেত্রে দেখো, ইউএসের ক্ষেত্রে, কেউ যদি ওয়াশিংটনের বাসিন্দা হয়, ওয়াশিংটনের, সে একটা আলাদা ওয়াশিংটনের সিটিজেন। কেউ যদি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হয়, সে ক্যালিফোর্নিয়ার সিটিজেন। তার কাছে দুটো সিটিজেন থাকে, মানে একটা তো ওয়াশিংটনের সিটিজেন, একটা আমেরিকার সিটিজেন, একটা ক্যালিফোর্নিয়ার সিটিজেন, একটা আমেরিকার সিটিজেন, মানে ডবল সিটিজেনশিপ হয়, একটা স্টেটের সিটিজেনশিপ, একটা হচ্ছে কান্ট্রির সিটিজেনশিপ। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে স্টেটের কোনো সিটিজেনশিপ নেই, ইন্ডিয়া হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ কান্ট্রি। ওকে, ইন্ডিয়ার সিটিজেনশিপ অ্যাক্ট কোথা থেকে আছে? ইন্ডিয়ার সিটিজেনশিপ আর্টিকেল 9 থেকে আছে আর্টিকেল 11 পর্যন্ত সিঙ্গেল সিটিজেনশিপ নিয়ে এর প্রভিশন আছে। ওকে, আর্টিকেল 5 থেকে হচ্ছে আর্টিকেল 11 পর্যন্ত, আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 পর্যন্ত এর প্রভিশন আছে। এই যে সিঙ্গেল সিটিজেনশিপ যেটা হয়েছে, এটা আমরা কোথা থেকে নিয়েছি? এটা আমরা নিয়েছি ব্রিটেন থেকে। ব্রিটেনেতেও কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ প্রভিশন আছে। ওকে, সেটা আমরা নিয়েছি, বড় করেছি। আর এটা সিঙ্গেল সিটিজেনশিপ করার কারণ কি? সিঙ্গেল সিটিজেনশিপ করার কারণ হচ্ছে এই যে ব্রাদারহুড আছে মানে হচ্ছে সবার মধ্যে যেন একটা আত্মীয়তা প্রকাশ পায়, যেন মনে হয় সবাই ভাই ভাই ব্যাপার, সেরকম একটা যেন প্রকাশ পায়। ঠিক আছে, এই সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের মধ্যে লাগু হয়, যেটা কিন্তু আমেরিকার ক্ষেত্রে না, আমেরিকার ক্ষেত্রে ডবল সিটিজেনশিপ। ওকে, বুঝতে পারলাম আশা করি তোমাদের। এবারে হচ্ছে আর কি আছে, আর একটা আছে ইন্ডিপেন্ডেন্ট বডি। ইন্ডিপেন্ডেন্ট বডির কাম কি? ইন্ডিপেন্ডেন্ট বডির মধ্যে এবারে দুটো ভাগ আছে। এবারে ওইখানে দেখা যায় ইন্ডিপেন্ডেন্ট বডির মধ্যে দুটো ভাগ আছে। ইন্ডিপেন্ডেন্ট বডির মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি, আর একটা হচ্ছে স্ট্যাটুটরি বডি। কনস্টিটিউশনাল বডি মানে কোনো কনস্টিটিউশনের আর্টিকেলের মাধ্যমে এই বডি তৈরি হয়েছে। যেমন হচ্ছে ক্যাগ হচ্ছে আর্টিকেল কত? 148 ক্যাগ হয়ে গেল। তারপর আর কি আছে? যেমন ইউপিএসসি আর্টিকেল 315, যেমন হচ্ছে ইলেকশন কমিশন আর্টিকেল 324। এগুলো হচ্ছে কোনো কনস্টিটিউশনের পার্টিকুলার কোনো আর্টিকেলের মাধ্যমে তৈরি হয়েছে, সেটা হচ্ছে কোনো কনস্টিটিউশনাল বডি। আর স্ট্যাটুটরি বডির মধ্যে কি আছে? স্ট্যাটুটরি বডি কোনো আর্টিকেলের মধ্যে তৈরি হয়নি, কিন্তু কোনো ল পাস করে, মানে পার্লামেন্ট কোনো ল পাস করে সেটাকে তৈরি করেছে, সেটা হচ্ছে স্ট্যাটুটরি বডি। যেমন ন্যাশনাল ওমেন কমিশন, তারপরে হচ্ছে ন্যাশনাল ওমেন কমিশনের পর কী হয়ে যাবে? ন্যাশনাল চাইল্ড কমিশন। ওকে, হয়ে গেল, চাইল্ড কমিশন হয়ে গেল। তারপরে হিউম্যান রাইট কমিশন আছে। এরকম করে যে বহু কমিশন আছে, মানে বহু বডি আছে, সেগুলো হচ্ছে স্ট্যাটুটরি বডি। তার মেন কাজ হচ্ছে সেগুলো কিনা কোনো অ্যাক্টের মাধ্যমে, কোনো ল বা কোনো অ্যাক্টের মাধ্যমে সেটা যখন তৈরি হয়, তখন হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটুটরি বডি। স্ট্যাটুটরি বডির মধ্যে একটা পেয়ে যাবে কি? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, লোকপাল অ্যাক্ট 2013 মাধ্যমে হয়েছে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 1964 অ্যাক্টে তৈরি হয়েছে। এইগুলো হচ্ছে স্ট্যাটুটরি বডি, মানে কোনো অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছে। দুজনেরই কাজ কি? দুজনেরই কাজ হচ্ছে তার পার্টিকুলার কিছু কাজ আছে, পার্টিকুলার কাজগুলোকে নিয়ে অ্যাকচুয়াল হচ্ছে দেশের যে কনস্টিটিউশন স্মুথলি রান করে সেটাকে চালানো। যেমন ক্যাগের কাজ কি? ক্যাগের কাজ হচ্ছে অডিট করা কার না? স্টেট গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, তাদের অডিট করে দেখা যে ফাইন্যান্সিয়াল হিসাবে যে ডেমোক্রেসি ঠিকঠাকভাবে চলছে কিনা, সেটা হচ্ছে এনশিওর করা হচ্ছে ক্যাগের কাজ। ইউপিএসসির কাজ কি? ইউপিএসসির কাজ হচ্ছে বেস্ট মেরিটকে রিক্রুট করা, সেটা হচ্ছে ইউপিএসসির কাজ। ইলেকশন কমিশনের কাজ কি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে টাইমলি ইলেকশন করানো। ইলেকশন করে আলটিমেটলি কী হবে? আলটিমেটলি সেটা ডেমোক্রেসিকে হেল্প করবে। সেরকমই স্ট্যাটুটরি বডিরও সেরকমই আছে। যেমন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের কাজ কি? যে করাপশানকে রোকা। লোকপালের কাজ কি? করাপশানকে রোকা। তারপরে হচ্ছে ন্যাশনাল যে হিউম্যান রাইট কমিশন কি আছে? যে হিউম্যান রাইটকে বাঁচানো। চাইল্ড প্রোটেকশন কমিটি আছে, যে চাইল্ড কমিশন আছে, তার কি না? চাইল্ডকে বাঁচানো। অ্যাকচুয়াল কাজ হচ্ছে যে বিভিন্ন তার যে নিজস্ব এরিয়া আছে, সেই নিজস্ব এরিয়ায় কাজ করা, যেটা আলটিমেটলি হেল্প করবে কিনা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে স্মুথলি রান করার জন্য। সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডির কাজ। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট বডি অ্যাকচুয়ালি স্মুথলি রান করাতেই কাজে লাগে। ঠিক আছে, বুঝতে পারলাম। এবারে কি আছে? এমার্জেন্সি প্রভিশন। এটা আছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এবারে হচ্ছে এমার্জেন্সি প্রভিশনটা এলো কোথা থেকে?
এমার্জেন্সি প্রভিশন আমরা কোথা থেকে নিয়েছি, আমরা নিয়েছি 1935 অ্যাক্ট থেকে। 1935 ইউনিয়ন অফ অ্যাক্ট নিয়ে এসেছিলো এমার্জেন্সি প্রভিশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে যদি দেখো তুমি, ইন্ডিয়ান কনস্টিটিউশনে 3 টাইপের এমার্জেন্সির কথা বলা হয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, যেটা হচ্ছে আর্টিকেল 352। একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, যেটাকে প্রেসিডেন্ট রুলও বলা হয়, বা এটাকে কনস্টিটিউশনাল এমার্জেন্সিও বলা হয়। তুমি পরবর্তীকালে দেখবে কনস্টিটিউশনাল এমার্জেন্সি বলা হয়, আর্টিকেল 356 আন্ডারে হয় কনস্টিটিউশনাল এমার্জেন্সি। আর একটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360। এই টাইমে কি হয়, এমার্জেন্সির টাইমে সেন্টার কিন্তু সর্বসর্বা হয়ে যায়, সে স্টেট গভর্নমেন্টের সমস্ত পাওয়ার নিয়ে স্টেট গভর্নমেন্টকে চালাতে পারে, মানে সেন্টারের কাছে সমস্ত কিছু পাওয়ার চলে আসে। এমনকি ফান্ডামেন্টাল রাইট পর্যন্ত চাইলে সেখানে হচ্ছে নন এনফোর্সেবল হয়ে যাবে, মানে তখন ফান্ডামেন্টাল রাইট যদি আর্টিকেল 20 আর 21 ছাড়া বাকি সমস্ত কিছু কিন্তু মানে নন এনফোর্সেবল হয়ে যায়। মানে তখন সেই এমার্জেন্সি টাইমে যদি আর্টিকেল 20 আর 21 ছাড়া বাকি কোনো ফান্ডামেন্টাল রাইট তোমার ভায়োলেট হয়, তাহলে তুমি ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের কাছে যেতে পারবে না। এটা হচ্ছে এমার্জেন্সি প্রভিশন। আর এমার্জেন্সি প্রভিশনের আনার পেছনে কারণ কি, এমার্জেন্সি প্রভিশন আনার পেছনে যে আনফরসিন যে সিচুয়েশান আছে, সেই সিচুয়েশানটাকে কন্ট্রোল করার জন্যই এমার্জেন্সি প্রভিশন। ওকে, সেই সিচুয়েশানটাকে কন্ট্রোল করার জন্যই হচ্ছে এমার্জেন্সি প্রভিশনে নিয়ে আসা। এটা হয়ে গেল। এবারে তারপরের যেটা আছে আর একটা হচ্ছে 3 টায়ার গভর্নমেন্ট। 3 টায়ার গভর্নমেন্ট মানে কি, এটাকে তোমাকে ওই এতে দেখাই দিল। 3 টায়ার গভর্নমেন্ট মানে হচ্ছে সবার ওপরে কি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের নিচে কি আছে, স্টেট গভর্নমেন্টের মধ্যে নিচে কি আছে, লোকাল গভর্নমেন্ট। কিন্তু যখন অরিজিনাল যে কনস্টিটিউশন ছিল, অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু এইটুকুই ছিল, এটা হচ্ছে অরিজিনাল কনস্টিটিউশনে। তারপরে এইটা কবে অ্যাড করলো, এটা হলো 73rd আর 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে এটা অ্যাক্ট হলো। ওকে, এটা হচ্ছে 73rd আর 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে চালু হলো লোকাল গভর্নমেন্ট। মানে এটা কি হচ্ছে 3 টায়ার গভর্নমেন্ট, এটা 1 টায়ার হয়ে গেলো, এটা 2 টায়ার, এই লোকাল গভর্নমেন্ট মিলে 3 টায়ার। এটার মধ্যে কি আছে, মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত আছে। ওকে, বলতে পারলাম 3 টায়ার গভর্নমেন্ট। অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু এইটুকু ছিল, এটা পরবর্তীকালে অ্যাড করা হয়েছে। ওকে, বলতে পারলাম। চলো তারপরে যাওয়া যাক। তারপরে আর কি আছে, কোঅপারেটিভ সোসাইটি। এটাও সিমিলার, এটাও প্রথমে অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, 1978-2011 আন্ডারে এটাকে অ্যাড করা হয়েছে। আর এটা কোন কোন আর্টিকেলে আছে, আর্টিকেল 19 আছে, 43B-তে আছে, আর পার্ট 9B এর জন্য তৈরি করা হয়েছে। ওকে, পার্ট 9B এর জন্য তৈরি করা হয়েছে, মানে আর্টিকেল 19 আছে একটা, 43B-তে আছে ডিপিএসবি, আর একটা পার্ট 9B এর জন্য আলাদা করে তৈরি করা হয়েছে কোঅপারেটিভ সোসাইটি। কিন্তু এই কোঅপারেটিভ সোসাইটির যে অ্যাক্ট আছে 97 অ্যাক্ট, এটা হচ্ছে মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি, যেটা আছে মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি, সেখানে শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে। এটা রিসেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট হিসাবে, ঠিক আছে। মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি মানে একটা কোঅপারেটিভ সোসাইটি যেটা অনেকগুলো স্টেট মিলিয়ে আছে, যেমন হচ্ছে আমুল, যদি দেখো আমুল একটা কোঅপারেটিভ সোসাইটি, যেমন গুজরাটও আছে, রাজস্থানও আছে, সেইখানে কিন্তু এটা অ্যাপ্লাই হবে। আশা করি বোঝাতে পারলাম। এগুলো হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স। এছাড়াও এইটার মধ্যে আছে কি, এটার মধ্যে আছে ক্রিটিসিজম কিছু আছে। ক্রিটিসিজম আমাদের দেখে অত লাভ নেই। ক্রিটিসিজম তো বেসিক ক্রিটিসিজম তো দেখতেই পারো যে একটা এমার্জেন্সি প্রভিশন নিয়ে একটা ক্রিটিসিজম হবে, তারপরে একটা কী হবে, লেন্দিয়েস্ট নিয়ে একটা ক্রিটিসিজম হবে, তারপরে সেন্টারের কাছে বেশি পাওয়ার দেওয়া আছে বলে সেটা নিয়ে একটা ক্রিটিসিজম হবে, সেগুলোর একটা হচ্ছে চলতে থাকে। ওকে, যেমন বলেছিলাম দেখো বিভিন্ন পার্টের কথা এখানেতে আছে। পার্ট কি আছে, এটা জিস্টে একটা আছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, যেটা আছে আর্টিকেল, তারপরে সিটিজেনশিপ পার্ট 2A, পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইট। কিছু জিনিস যেমন মনে রাখবে, এই যেমন পার্ট 4-এতে ডিপিএসবি, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পার্ট 2 আর 3 এই দুটো খুবই। পার্ট 4A-তে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস 51A আর্টিকেল আন্ডারের। আর কি আছে, তারপর পার্ট 5-এ আছে ইউনিয়ন গভর্নমেন্ট, পার্ট 6-এ আছে স্টেট গভর্নমেন্ট। এইটুকু তোমাকে জানতে হবে, বাকি অত না। পার্ট 6-এ আছে স্টেট গভর্নমেন্ট। আর কি আছে, আবার যেখানে পঞ্চায়েতের আছে না, সেই পার্টটা তোমাকে জানতে হবে। পঞ্চায়েত কোথায় আছে, পঞ্চায়েত আছে এই দেখো পার্ট 9-এ পঞ্চায়েত আছে, পার্ট 9A-তে মিউনিসিপ্যালিটি আছে, পার্ট 9B-তে কোঅপারেটিভ সোসাইটি আছে। এই তিনটে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়েছে। ওকে, ওইখানেতে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসবি, ফান্ডামেন্টাল ডিউটিস, ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আর এই তিনটে, এই কটা পার্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আসতে থাকে। আর
পার্ট 14 যেটা করেছে, পার্ট 14 এর মধ্যে ট্রাইব্যুনাল আছে। আমি যেটা বলছিলাম না পার্ট 14 এটা আমার এখন মনে আসছে না, সেটা পার্ট 14 এর মধ্যে আছে ট্রাইব্যুনাল আছে। ওকে, ট্রাইব্যুনালের পরবর্তীকালে এটাও পরবর্তীকালে অ্যাড করা হয়েছিল ট্রাইব্যুনালটাও, সেটা হচ্ছে এটা আমরা পরবর্তী চ্যাপ্টারতে পড়ব। ওকে, ট্রাইব্যুনাল এগুলো আছে। আর এছাড়াও যে মেন যে ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারের মধ্যে আছে, কিছু মানে আর্টিকেলের এখানেতে বিবরণ দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও যে কোন কোন আর্টিকেলগুলো আছে। সবগুলো পড়ার দরকার নেই, এগুলো পরবর্তীকালে আমরা ধীরে ধীরে করব। কিন্তু যেটা আর্টিকেল ইম্পর্টেন্ট আর্টিকেলের মধ্যে মনে রাখার জন্য আর্টিকেল 36 বলছে, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 51, এটা কিন্তু তোমার পুরোপুরি মুখস্থ থাকা দরকারই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে এবার শিডিউল সম্বন্ধে জানা যায়, কিছু শিডিউল আছে, শিডিউল সম্বন্ধে আমরা দেখব শিডিউল কী কী আছে। শিডিউল চলো দেখা যাক শিডিউল সম্বন্ধে কী কী আছে। শিডিউল যেগুলো আছে না, শিডিউলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শিডিউলের মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসে। ফার্স্ট শিডিউলে আছে, ফার্স্ট শিডিউলে কী আছে, ফার্স্ট শিডিউলে আছে স্টেট প্লাস ইউনিয়ন টেরিটরিজ। ওকে, ফার্স্ট শিডিউল ইউনিয়ন টেরিটরি আর তার বাউন্ডারি এইসব নিয়ে আছে। সেকেন্ড শিডিউলের মধ্যে কী আছে, সেকেন্ড শিডিউলের মধ্যে আছে এই অ্যালোয়েন্স, তারপরে এনরোলমেন্ট, প্রিভিলেজ, মানে ফেসিলিটি কার কার আছে, ফেসিলিটি আছে একটা প্রেসিডেন্ট, গভর্নর, এটা তো হয়ে গেল। স্পিকার, ডেপুটি স্পিকার, তো স্পিকার ডেপুটি স্পিকার কার, লোকসভা, আবার একটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তারপরে হচ্ছে চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। ওকে, হয়ে গেল। আর কি আছে, আর আছে জাজেস অফ সুপ্রিম কোর্ট, জাজ অফ হাইকোর্ট, আর একটা হচ্ছে ক্যাগ। এগুলো হচ্ছে কী আছে, অ্যালোয়েন্স আছে, এনরোলমেন্ট আছে, প্রিভিলেজ আছে, ঠিক আছে। আর আর্টিকেল 3 হচ্ছে ওথ অ্যান্ড অ্যাফিরমেশন আছে। ওথ অ্যান্ড অ্যাফিরমেশন কার কার আছে, যে হচ্ছে এমপি আছে, এমএলএ আছে, যারা এমপি এমএলএর জন্য যারা ক্যান্ডিডেট আছে তারা, প্লাস আছে সুপ্রিম কোর্ট জাজ, তার হচ্ছে হাইকোর্ট জাজ, ক্যাগ, আর একটা হচ্ছে যেটা হচ্ছে ক্যাবিনেট মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি সেগুলো রয়ে গেছে। কিন্তু এইটার মধ্যে যে আর্টিকেল 2 শিডিউল 2 আর শিডিউল 3 এর মধ্যে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস আছে, কমন জিনিস আছে, সেটা হচ্ছে ক্যাগ, জাজ অফ হাইকোর্ট আর জাজ অফ সুপ্রিম কোর্ট। এটা কিন্তু অনেক সময় কোশ্চেনে আসে, ঠিক আছে। এই তিনটে হচ্ছে আর্টিকেল 2 আর 3 মধ্যে হচ্ছে কমন। এই জিনিসটা তুমি মনে রাখবে, বাকি জিনিস মনে না রাখলেও চলবে, কিন্তু এই তিনটে যেন মনে থাকে, শিডিউল 2 আর শিডিউল 3, এই দুটোর মধ্যেই এই তিনজন হচ্ছে কমন। ওকে, এরপরের এই জিনিস যেটা দেবো, এরপরে কী দেবো, আর শিডিউল 4 কী আছে, শিডিউল 4 আছে রাজ্যসভার সিট আছে। ওকে, শিডিউলে 5 হচ্ছে কি না, শিডিউল 5-এর মধ্যে আছে শিডিউল এরিয়া, যেটা 10টা রাজ্যের মধ্যে আছে, শিডিউল এরিয়া, শিডিউল 5। শিডিউল 6 হচ্ছে ট্রাইবাল এরিয়া কোথায় আছে, ট্রাইবাল এরিয়ার মধ্যে এটা হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, আর একটা হচ্ছে মিজোরাম। এটাকে মনে রাখার সবচেয়ে সুবিধা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বহু কোশ্চেন আসে ট্রাইবাল এরিয়া শিডিউল 6-এর মধ্যে, এটাকে সবচেয়ে মনে রাখার ভালো সুবিধা আমি বলছি। শোনো, দেখো ইন্ডিয়ার ম্যাপটা কীরকম, এইরকম, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। এইখানেতে এই জায়গার রাজ্যটা কি আছে, এটা হচ্ছে আসাম। এই জায়গাতে কি আছে, মেঘালয়। এই জায়গাটা কি আছে, ত্রিপুরা। এই জায়গাটা কি আছে, মিজোরাম। তাহলে তুমি যখন এই জায়গা থেকে নিচের দিকে আসবে না, তখনই হচ্ছে এই জায়গাটার মধ্যে আছে শিডিউল এরিয়া, এটার মধ্যে আছে কি শিডিউল এরিয়া, ট্রাইবাল এরিয়া। এটা হচ্ছে মনে রাখার সবচেয়ে মেন সুবিধা। এটা একটা ম্যাপ মনে রাখবে, ম্যাপ মনে রেখে আসামের থেকে যখন তুমি নিচের দিকে আসবে, বাংলাদেশের বর্ডার হয়ে নিচের দিকে আসবে, তাহলেই তোমার এটা হচ্ছে ট্রাইবাল এরিয়া হয়ে যাবে। ওকে, বাংলাদেশের বর্ডার শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলকে ছেড়ে বাংলাদেশের বর্ডার হিসেবে তুমি নিচের দিকে আসবে তখনই সেটা হচ্ছে ট্রাইবাল এরিয়া হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শিডিউল 6 এরিয়া, শিডিউল 6টা, এটা কিন্তু কোশ্চেনে খুব আসে,
ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। এবারে শিডিউল 7, শিডিউল 7-এর মধ্যে কী আছে? শিডিউল 7-এর মধ্যে হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন আছে। পাওয়ার ডিস্ট্রিবিউশন কার মধ্যে আছে? সেন্টার, স্টেট আর কনকারেন্ট লিস্ট, এটার মধ্যে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে সেন্টার 7। শিডিউল 8-এর মধ্যে আছে ল্যাঙ্গুয়েজ কটা ল্যাঙ্গুয়েজ আছে এখন আমাদের? শিডিউল ল্যাঙ্গুয়েজ 22টা। ওকে, শিডিউল 9-এর মধ্যে এটা ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তৈরি করা হয়েছিল, যেটা কিনা হচ্ছে 1951-এর মধ্যে হয়েছিল। সেখানে কিছু অ্যাক্ট এর মধ্যেতে রাখা হয় শিডিউল 9। ওকে, শিডিউল 10, 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, এটা হচ্ছে ডিফেকশন। এগুলো পরবর্তীকালে আমরা পুরো ডিটেলসে পড়বো। ডিফেকশন। শিডিউল 11, পঞ্চায়েত। শিডিউল 12, মিউনিসিপ্যালিটি। ওকে, এগুলো হচ্ছে শিডিউল হয়ে গেল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শিডিউল কোনটা কোথা থেকে আসছে। শিডিউল, বিশেষ করে ওই শিডিউল 2 আর 3-র মধ্যে কমন কোন জিনিসটা? শিডিউল 4, শিডিউল 6, শিডিউল 8, শিডিউল 7, 8, এবারে শিডিউল 9টা ইম্পর্টেন্ট না? 10, 11, 12, এই কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু পুরোপুরি মুখস্থ রাখতে হবে তোমাকে, ঠিক আছে? এরপরে দেখা যাক, এরপরে কোন সোর্স থেকে কোথায় নেওয়া আছে সেটার আছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাকে যতটা মুখস্থ করতে পারো করো, কিন্তু মুখস্থ করার থেকেও আমি সিম্পলভাবে তোমাদের বোঝার চেষ্টা করছি। দেখো, এটা পরবর্তী আছে, এটা তুমি তো চাইলে এখান থেকে পড়তে পারবে, কিন্তু আমাকে আমার মতো করে একটু বোঝাতে দাও। মেন যেটা আমাদের সোর্স হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, সেটা হচ্ছে মেন সোর্স। ওকে, কী আমরা নিয়েছিলাম? মেন স্টেজ থেকে আমরা নিয়েছিলাম যেটা আমাদের আছে ফেডারেল সিস্টেম। কারণ আমি এটা বলেছিলাম কি, যে 1935 অ্যাক্টে কী করেছিল না, প্রিন্সলি স্টেট আর স্টেটের মধ্যে যেটা প্রভিন্স আছে তার মধ্যে ফেডারেল সিস্টেম একটা এস্টাবলিশ করার চেষ্টা করেছিল, সেটা আমরা নিয়েছিলাম ফেডারেল সিস্টেম থেকে। ওকে, ফেডারেল সিস্টেম নিল। তারপরে অফিস অফ গভর্নরের অফিস, এটা একটা নিয়েছিলাম। আর কি আছে? আর যেটা আমাদের জুডিশিয়ারি আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে। তারপরে হচ্ছে এমার্জেন্সি, তোমাদের এক্ষুনি আমি পড়ালাম যে এমার্জেন্সি প্রভিশনটা নিয়েছিলাম, এমার্জেন্সিটা নিয়েছিলাম। ওকে, এবারে তারপরের জিনিস আছে যে ব্রিটিশ থেকে নিয়েছিলাম। ব্রিটিশ থেকে কী নিয়েছি? ব্রিটিশ থেকে আমরা নিয়েছি যেটা প্রথমে নিয়েছি যে বাইক্যামেলারিজম মানে হচ্ছে যেটা দুটো হাউস, যেটা রাজ্যসভা আপার হাউস লোয়ার হাউস আছে সেটাকে বলে বাইক্যামেলারিজম। সিঙ্গেল সিটিজেনশিপ এক্ষুনি তোমাদের পড়ালাম, সিটিজেনশিপ। ওকে, তারপরে হচ্ছে রুল অফ ল, এটাও আমরা পরে পড়বো যে রুল অফ ল জিনিসটা কী। রুল অফ ল এটাও একটা আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। আর কি নিয়েছি? আর ব্রিটিশ কনস্টিটিউশন থেকে মেন যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্যাবিনেট সিস্টেম। কারণ আমাদের পার্লামেন্টারি সিস্টেম, আর পার্লামেন্টারি সিস্টেমকে কী বলা হয়? ওয়েস্টমিনিস্টার মডেল। আর ওয়েস্টমিনিস্টারটা কোথায়? ওয়েস্টমিনিস্টারটা ব্রিটিশে, সেই জন্য একটা ক্যাবিনেট সিস্টেম হয়ে গেল। আর কি আছে? পার্লামেন্টারি যে প্রিভিলেজ আছে, অনেক কিছু ওই এমপি এমএলএরা প্রিভিলেজ পায়, সেই প্রিভিলেজ জিনিসটা আমরা নিয়েছি। ওকে, এই জিনিসগুলো হচ্ছে মেন জিনিস নিয়েছি। তাহলে বাইক্যামেলারিজম মানে ওই যে আপার হাউস লোয়ার হাউস, সিঙ্গেল সিটিজেনশিপ, ওকে, রুল অফ ল, ক্যাবিনেট সিস্টেম, আর একটা হচ্ছে প্রিভিলেজ, যারা এমপি এমএলএরা যে প্রিভিলেজ পায় সেই জিনিসটাকে আমরা নিয়েছি। ওকে, তারপরে কি আছে? তারপরে আর কি নিয়েছি? তারপরে মেন যেটা আছে ইউএসএ থেকেও আমরা অনেক কিছু নিয়েছি। ইউএসএ থেকে আমরা কী নিয়েছি? আমরা তো বললাম যে এটা ফান্ডামেন্টাল রাইট। ওকে, ফান্ডামেন্টাল রাইট এটা তো বললাম। তারপরে যে জুডিশিয়ারির আছে না, জুডিশিয়াল রিভিউ মানে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স যেটা আছে, জুডিশিয়াল রিভিউটা, ইন্ডিপেন্ডেন্সটা, সেটাও এখান থেকে নিয়েছি। তারপরে অফিস অফ ভাইস প্রেসিডেন্ট, সেটাও আমরা কোথা থেকে নিয়েছি? ইউএসএ থেকে। ভাইস প্রেসিডেন্টের মধ্যে তুমি এটা এভাবে মনে রাখতে পারো, ভাইস প্রেসিডেন্ট কে ছিল আমেরিকার কিছুদিন আগে? কমলা হ্যারিস। তাই সে ইন্ডিয়ান ছিল, সেই জন্য আমরা ব্রিটিশ থেকে একটা বড় করেছি। ওকে, অফিস অফ ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল। আর কি হয়ে গেল? ইমপিচমেন্ট কার? ইমপিচমেন্ট প্রেসিডেন্টের, সুপ্রিম কোর্ট জাজের, হাইকোর্ট জাজের। ওকে,
এটা হয়ে গেল। আর একটা হয়ে গেল, এই জিনিসগুলো মেন জিনিস আমরা নিয়েছি। তাহলে কী হলো, ফান্ডামেন্টাল রাইট, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স আর জুডিশিয়াল রিভিউ, অফিস অফ ভাইস প্রেসিডেন্ট, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট জাজ, হাইকোর্ট জাজ। ওকে, তারপরে আর কে আছে, তারপরে আছে আমাদের আইরিশ কনস্টিটিউশন। আইরিশ কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন থেকে কী নিয়েছি, আইরিশ কনস্টিটিউশন থেকে প্রথমেই তো বললাম ডিপিএসপি নিয়েছি। ওকে, ডিপিএসপি নেওয়ার পর কি, আর রাজ্যসভা মেম্বারের যে নমিনেশন হয় না, যে কী করে নমিনেট করব, নমিনেশন, সেই নমিনেশনটা রাজ্যসভা মেম্বারের আমরা ওইখান থেকে নিয়েছি। আর একটা কি, ইলেকশন অফ প্রেসিডেন্ট, ইলেকশন অফ প্রেসিডেন্টটাকে আমরা কোথা থেকে নিয়েছি, আইরিশ মডেল থেকে নিয়েছি। ওকে, রাজ্যসভা মেম্বারদের নমিনেশনটাকে আমরা নিয়েছি আইরিশ থেকে, আর প্রেসিডেন্টের ইলেকশনটাকে নিয়েছি আইরিশ থেকে। ওকে, তারপরে আর কি আছে, তারপরে আবার যখন দেখবে যে কানাডিয়ান মডেল, কানাডিয়ান মডেলে প্রথম যে জিনিসটা আছে, হচ্ছে যে স্ট্রং সেন্টার, এটা আমরা ওইখান থেকে নিয়েছি। তারপরে যে রেসিডুয়ারি পাওয়ার আছে না, রেসিডুয়ারি পাওয়ার সেন্টারের কাছে থাকে, রেসিডুয়ারি পাওয়ার কী হয়, সেন্টারের কাছে থাকে। রেসিডুয়ারি পাওয়ার কোনগুলো, রেসিডুয়ারি পাওয়ার এমন কিছু জিনিস যেগুলো হচ্ছে কিনা না আছে সেন্ট্রাল লিস্টে, না আছে স্টেট লিস্টে, না আছে কনকারেন্ট লিস্টে, সেইগুলো হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার। রেসিডুয়ারি পাওয়ার আমরা কোথা থেকে নিয়েছি, কার কাছে ব্যস্ত থাকে, সেটা হচ্ছে সেন্টারের কাছে ব্যস্ত থাকে। কিন্তু 1935 অ্যাক্টের কী হয়েছিল, রেসিডুয়ারি পাওয়ারটা কার কাছে ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। ওকে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বা ভাইসরয়ের কাছে, সেটা কী হলো, চেঞ্জ হয়ে সেন্টারের কাছে হয়ে গেল। ওকে, আর কি নিয়েছি, আর আমরা কানাডিয়ান মডেল থেকে নিয়েছি, কানাডিয়ান মডেল থেকে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, এটা নিচ্ছি আমরা কানাডিয়ান থেকে। আর অফিস অফ গভর্নর, আমরা কোথা থেকে নিয়েছিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে। এটা কিন্তু মনে রাখবে, দুটো কিন্তু আলাদা। অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর কানাডিয়ান মডেল থেকে, অফিস অফ গভর্নর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে। ওকে, আর কি আছে কানাডিয়ান মডেল থেকে, আর যেটা অ্যাডভাইজারি রোল আছে, অ্যাডভাইজারি রোল মানে হচ্ছে আর্টিকেল 143-র মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে কানাডিয়ান থেকে নিয়েছিলাম। ওকে, আর অস্ট্রেলিয়ান মডেল এবার আছে, অস্ট্রেলিয়া, চলো ওইখানে দিয়েই পড়ে দিই, তোমরা বুঝতে পারবে। এবার হচ্ছে অস্ট্রেলিয়ার মডেল থেকে হচ্ছে কনকারেন্ট লিস্ট মানে কি, কনকারেন্ট লিস্টের মধ্যে হচ্ছে যেখানে সেন্টারও ল বানাতে পারে, স্টেটও ল বানাতে পারে, সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, এটা হচ্ছে আর্টিকেল কত, আর্টিকেল 301। ওকে, এটা হচ্ছে আর্টিকেল 301, এটা আমরা নিচ্ছি। আর জয়েন্ট সিটিং যেটা প্রভিশন আছে না, জয়েন্ট সিটিং প্রভিশনটাকে আমরা কোথা থেকে নিচ্ছি, জয়েন্ট সিটিং, এটা আমরা পেয়ে যাবো 108-এ, জয়েন্ট সিটিং প্রভিশন, সেটা আমরা নিচ্ছি অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে। তারপরে ওয়েস্টমিনিস্টার মানে জার্মানির কনস্টিটিউশন, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি, এটা তো আমরা নিয়েছি। কিন্তু এমার্জেন্সি প্রভিশনটাকে আমরা কোথা থেকে নিয়েছি, আমরা নিয়েছি গভর্নমেন্ট অফ অ্যাক্ট 1935 থেকে, এমার্জেন্সি প্রভিশন। কিন্তু এমার্জেন্সির টাইমে যে ফান্ডামেন্টাল রাইটটা সাসপেন্ড করে দেওয়া হয়, সেটাকে আমরা কোথা থেকে নিয়েছি, জার্মানির মডেল থেকে। ওকে, এমার্জেন্সি নিয়েছি গভর্নমেন্ট অফ অ্যাক্ট থেকে, কিন্তু যখন যেটা ফান্ডামেন্টাল রাইট যেটা সাসপেনশন হয়, সেই মেথডটাকে আমরা নিয়েছি জার্মানি থেকে। আর ইউএসএসআর মানে হচ্ছে রাশিয়া থেকে কিনেছি, ফান্ডামেন্টাল ডিউটি, যেটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে করা হয়েছিল, আর্টিকেল 51 এর আন্ডারে আছে, সেটা রাশিয়া থেকে নিয়েছি। আর কি আছে, আইডিয়াল অফ জাস্টিসের মধ্যে সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, যেটা আছে প্রিএমবেলের মধ্যে আছে, সেটা আমরা নিয়েছি সোভিয়েত থেকে। জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, সেটা থেকে নিয়েছি। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে ফ্রেঞ্চ থেকে কি নিয়েছি, রিপাবলিক মানে হচ্ছে সেখানে হচ্ছে প্রেসিডেন্টকে আমরা ইলেক্ট যখন করি তখন হচ্ছে সেটা হচ্ছে রিপাবলিক। আর কি নিয়েছি, আইডিয়াল অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফার্টিনিটি ইন দি প্রিএমবেল, এটা যখন প্রিএমবেল চ্যাপ্টার পড়বো তখন থেকে ভালোভাবে বুঝতে হবে, লিবার্টি, ইকুয়ালিটি, ফার্টিনিটি, রিপাবলিক, এটা নিচে আমরা ফ্রেঞ্চ থেকে। আর সাউথ আফ্রিকান থেকে কিনেছি, সাউথ আফ্রিকান হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন, অ্যামেন্ডমেন্ট অফ দি প্রসিজার,
প্রসিজার, অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার প্রসিজার নিয়েছি সাউথ আফ্রিকা থেকে। আর ইলেকশন অফ মেম্বার অফ দি রাজ্যসভা, ইলেকশন মেম্বার অফ দি রাজ্যসভাকে নিয়েছি সাউথ আফ্রিকান থেকে। কিন্তু নমিনেশন অফ মেম্বার অফ রাজ্যসভা সেটা আমরা কোথা থেকে নিয়েছিলাম, সেটা নিয়েছিলাম আইরিশ থেকে। ওকে, IRIS, ওকে, আইরিশ থেকে নিয়েছিলাম, হয়ে গেছে। যেটা নমিনেশন আছে রাজ্যসভা মেম্বারদের নমিনেশন, সেটাকে আমরা নিয়েছিলাম আইরিশ থেকে। আর অ্যাকচুয়াল যেটা ইলেকশন সেটা আমরা নিয়েছিলাম সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে। আর প্রসিজার এস্টাবলিশ বাই ল এটা নিয়েছিলাম আমরা জাপানিজ থেকে। ঠিক আছে, কিছু জিনিস কনফিউশন আছে, সেটা যেমন একটা কনফিউশন যেটা হচ্ছে সাউথ আফ্রিকার থেকে নিয়েছি নমিনেশন অফ দি মেম্বার অফ রাজ্যসভা, এই ইলেকশন অফ মেম্বার অফ দি রাজ্যসভা সেটা নিয়েছি সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে, কিন্তু নমিনেশন অফ মেম্বার অফ দি রাজ্যসভা নিয়েছি আইরিশ থেকে। আরেকটা আছে কি না, আরেকটা আছে ওই এমার্জেন্সি নিয়েছি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে, কিন্তু এমার্জেন্সির জন্য যে ফান্ডামেন্টাল রাইটটাকে হচ্ছে মানে ডিসকোয়ালিফাই সাসপেন্ড করে দিচ্ছি, সেটাকে আমরা নিয়েছি জার্মানির মডেল থেকে। ওকে, আরেকটা কি আছে, আরেকটা আছে যেটা দেখবে তুমি যে মেথড অফ ইলেকশন কি আছে, মেথড অফ ইলেকশন অফ কি আছে, ইলেকশন অফ যেটা কি বলে ওটা প্রেসিডেন্টের যেটা ইমপিচমেন্ট আছে, সেটা কিনা আমরা নিয়েছি ওটা থেকে ইমপিচমেন্ট, সেটা আমরা প্রেসিডেন্টের ইমপিচমেন্ট নিয়েছি USA থেকে। ওকে, USA থেকে আমরা ইমপিচমেন্ট নিয়েছি। আবার ইলেকশন অফ প্রেসিডেন্টের ইলেকশন আমরা কোথা থেকে নিয়েছি, আইরিশ থেকে নিয়েছি। আইরিশ থেকে ইলেকশনটা নিয়েছি আর ইমপিচমেন্টটা নিয়েছি USA থেকে। আশা করি তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। এইগুলো একটু তোমরা নিজেরা পড়বে, কারণ এটা পুরোপুরি মুখস্থর জিনিস, এটা তোমরা যেভাবে মুখস্থ করতে পারো বলবে। আমি তোমাদের কনফিউশনের জায়গাগুলো বলে দিলাম, যে জায়গাগুলো কনফিউশন বেশি হয়। বাকিটা তুমি নিজে থেকে একবার রিডিং করো, এই ভিডিওটা দেখার পর একবার রিডিং করো, তুমি অবশ্যই বুঝতে পারবে যে জিনিসগুলো কী। আর জিস্ট কনস্টিটিউশনে তো তোমাদের বোঝালাম, এরপরেও যদি তোমার কোনো মানে বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এর পরের ভিডিওতে আমি MCQ দিয়ে তোমাদের সমস্ত কিছু যে কনফিউশন আছে সেগুলোকে আমি ক্লিয়ার করে দেবো। ওকে, ঠিক আছে, আজকে ভিডিওটা এখান পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।